চাকরি হোক, ব্যবসা হোক, ফ্যামিলি হোক, অথবা আমি প্যাশনের অন্যান্য যে কোনো জায়গায় আমি খুব প্রোডাক্টিভ একটা লাইফ কাটাতে চাই, আমার জন্য আপনার সাজেশন কি থাকবে? There are two ways. তুমি যে প্রোডাক্টিভ হতে চাও, তুমি তোমার নিজের পথ করে যেতে চাও পারো, তুমি প্রত্যেক মোমেন্টে ধরা খাবা, শিখবা, ধরা খাবা এবং তুমি লস্ট। আরেকটা ওয়ে হচ্ছে আই হ্যাভ টু ফলো সামওয়ানস পাথ ফার্স্ট। ঠিক আছে, ওকে ভাই, এই পথ দিয়ে আমি গেছিলাম, ভাই কি অবস্থা বলেন তো, এই পাথের কি ছিল? যে আমি বলছি ভাই এই পাশে কিন্তু একটা বাঘ আছে, তুমি পাকলামি করে আসছো না, আমি একটু দেখে আসি গিয়ে। সো আমি আসলে বুঝতে শিখেছি যে পৃথিবীর সবচেয়ে বড় লার্নিং হচ্ছে, সবাই আমরা শুনছি যে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষগুলো বই পড়ে। বইয়ে কি পড়ে এত? হ্যাঁ, বড় যদি হইতে চাও সবার প্রথমে বিগ গোল সেট করো। এটাকে বি হ্যাক বলে, বিগ হেরি অডিশিয়াস গোল। হোয়াটস ইউর বিগ হেরি অডিশিয়াস গোল? আমার খুব 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 ইচ্ছা যে ডেফিনেটলি একটা নোবেল পাওয়া। আমি বলেছিলাম যে কার্বন ক্রেডিট নিয়ে এমন কিছু করতে চাই যেটা বাংলাদেশে একটা বড় ফাইন্যান্সিং আনবে। এটা 2025 সালে বলছিলাম। ট্রাস্ট মি, উই হ্যাভ রেজড 200 crore ইন দিস ইয়ার। হোয়াট? আমি অনেক বছর আগে যখন চায়নায় গিয়ে দেখেছি, চায়নার একটা বিশাল রেস্টুরেন্ট একটা মেয়ে একা সামলাচ্ছে, মিনিমাম হলো 10 থেকে 15টা টেবিল। আই ওয়াজ সো ইমপ্রেসড যে কিভাবে করতেছে, এটা সিস্টেম ডেভেলপ করছে। একটা মেয়ে যদি 10টা টেবিল সামলাইতে পারে, ইউ ক্যান ডু লটস অফ থিং অ্যাজ ওয়েল। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ 2 Cents পডকাস্ট। আজকে আমার খুব কাছের এক বড় ভাই এবং আমার ওয়ান অফ মাই ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার্স, ওয়ান অফ মাই ফেভারিট পার্সোনালিটিস হু আই লুক আপ টু, নান আদার দ্যান শুভাশিস ভাই আমাদের সাথে আছেন। শুভাশিস ভাই, আমি আপনার সাথে এর আগেও আমরা ডিসকাস করছি, আমি আপনার সাথে যখনই মিট করি আই লার্ন সো মেনি থিংস ফ্রম ইউ, সো মেনি থিংস। সো ওই জন্য আমি বলছিলাম যে ভাই, লেটস জাস্ট, আমার মনে হয় যে এতগুলো টপিকস আছে আপনার সাথে কভার করার। হ্যাঁ, এত কিছু নিয়ে কাজ করতেছেন। আমার একটা জানার আগ্রহ হচ্ছে ভাই, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি এখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, আপনি দেশ বিদেশ ঘুরতেছেন। ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আপনি সিঙ্গাপুর থেকে আসছেন, আবার কয়েকদিন পরে আল্লাহ জানে 3-4টা মনে হয় আপনি কান্ট্রিজে যাবেন এই মাসেই। আমি দেখতেছি আপনি তারপর ট্রেনিং দিতেছেন। মানে ভাই, এত কিছু জিনিস আমি জেনুইনলি জানতে চাই, আপনি কেমনে ম্যানেজ করেন, কিভাবে আমরাও করতে পারবো এরকম আপনার মতো? তুমি বেশি হাম্বল। হ্যাঁ, তুমিও অনেক কিছু করতেছো ডেফিনেটলি, এটা এমন কিছু না। কিন্তু ইন্টারেস্টিং যে 2 Cent পডকাস্টে অ্যাট লাস্ট আমার আশা হয়েছে। ও আমাকে যোগ্য মনে করছে। আমরা 2 Cents আমরা একটা লেভেলে আসার পরে আমরা আগে বলবো কিনা ভাই, মনে মাইন্ড করবে কিনা? অবশ্যই না, ভালো লাগছে না। ডেফিনেটলি আমার ক্ষেত্রে ডেফিনেটলি আমি আসলে এটা আমার প্যাশন। মানে কোনো জিনিস যদি তুমি ভালোবাসো, মন থেকে করতে চাও, ডেফিনেটলি তোমার কাছে টায়ার্ড ফিল হয় না। সো আমার কাছে যে জিনিসগুলো আমি করি একদম মন থেকে, মনের গভীর থেকে করি, সুতরাং আমার কাছে কখনোই এটা টায়ারিং মনে হয় না। সো হোক এটা, যেমন আমি আমার যে বিজনেসটা করছি, যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, এটা আমার একদম বিশ্বাস করো আমার কাছে মনে হয় দিস such an impactful thing যেটা আমি করছি, সেটা মনে হয় যে এটা পুরো পৃথিবীতে অনেক জায়গায় অনেক ইম্প্যাক্ট ফেলছে। জন্য আমার কখনোই মনে হয় না আমার টায়ারিং ফিল হয় না, বিকজ আমি জানি আমার প্রত্যেকটা কাজ কোনো না কোনোভাবে কোনো মানুষকে ইম্প্যাক্ট ফেলছে। সো এটা একটা কাজ। কন্টেন্টের জায়গাটা আমার ভালো লাগার জায়গা, যে আমি যা শিখছি সেই শেখার জায়গাগুলোকে কিভাবে আমি শেয়ার করতে পারবো, এটা একটা প্যাশনের জায়গা। হ্যাঁ, আর ঘোরার জায়গাটা আমার হচ্ছে আমি আসলে বুঝতে শিখেছি যে পৃথিবীর সবচেয়ে বড় লার্নিং হচ্ছে বিভিন্ন দেশে যাওয়া, ঘোরা। এর চেয়ে শিক্ষা পৃথিবীতে কোনো জায়গায় হতে পারে না। কারণ আমি না জিনিসটাকে খুব সিম্পল ভাবি যে পড়াশোনাটা কি, পড়াশোনাটা আমার কাছে সবসময় মনে হচ্ছে অভিজ্ঞতার লব্ধ জ্ঞান। সো অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা আসছে কোত্থেকে? হ্যাঁ, অন্য মানুষের অভিজ্ঞতা থেকেই তো। হ্যাঁ, আমি কেন অন্য মানুষের অভিজ্ঞতা পড়বো? হ্যাঁ, সো আমি তো জিনিসগুলো দেখতে পারি, জিনিসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারি, দেখে ওই অভিজ্ঞতাগুলো ওরা কীভাবে কাজে লাগিয়েছে সেই জিনিসগুলো সুন্দরভাবে আমি ধারণ করতে পারি। সো যেই অভিজ্ঞতাগুলো আমি ওখানে গিয়ে নিজে দেখতে পারবো, ধরো আমি রুয়ান্ডা থেকে যাচ্ছি, সো আমি হয়তো পুরো পৃথিবী জেনে রাখছে যে আফ্রিকান কান্ট্রিজ মানেই হচ্ছে ময়লা বা এরকম কিছু। সো এটা পড়ে আসছি, দেখে আসছি, কিন্তু আমি যখন দেখছি রুয়ান্ডার মতো একটা কান্ট্রিতে একটা সাইকেল গ্রামের রাস্তায় লেন মেনে চলতেছে, আই ওয়াজ সো ইমপ্রেসড যে কি এমন ভ্যালুজের কারণে ওই রুয়ান্ডার ওই গ্রামের ওই অশিক্ষিত মানুষটা সাইকেলটাকে
লেনে চালাচ্ছে যেটা আমরা করতে পারতেছি না। সো যেটা নিশ্চয়ই কোনো কিছু চিন্তা ভাবনা জিনিসের জায়গা আছে। সো ওইটা আমাকে ইমপ্রেস করে। সো ওই জায়গাগুলো আমার ওই গল্পগুলো তুলে ধরতে আমার ভালো লাগে যে আরে এটা যদি একটু শেয়ার করা যায়, হ্যাঁ এটা আমি নিজেও শিখলাম আর একটু শেয়ার করে দিই, এটা ধরে রাখি। হ্যাঁ, সো ওগুলো আমার প্রত্যেকটা প্যাশনের জায়গা, মন থেকে করার জায়গা। এর জন্য আমি কখনোই মনে হয় না যে আমি কোনো প্ল্যান করে করতেছি, আমার ভালো লাগা জায়গা করতেছি। আচ্ছা হ্যাঁ। ভাই, আমি ইমপ্রেসড। আপনি আজকে সিঙ্গাপুর থেকে আসছেন, তারপরে অফিসে গেছেন, তারপরে এসে আবার ইউ আর লুকিং সো ফিট অ্যান্ড ফ্রেশ। দ্যাট ইজ মোর ইমপ্রেসিভ। না আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্টের মূল্য অস্বাভাবিক বেশি। মানে আমি যা কমিটমেন্ট করছি আমি সেই কমিটমেন্ট রাখবোই। সো ওটার জন্য আমাকে এনার্জি দেয়। আমি জানেন এর আগের এপিসোডে যখন হইতেছে আমি সাজেস্ট করছিলাম দোস্ত তাড়াতাড়ি তুই শেষ হোক, কারণ আমি জানি উনি 6:30 মানে 6:30টার মধ্যেই আসবে। And আমি একবার প্যারা খাইছি, ঠিক আছে ভাই তুই 6:30 ওকে বলছে দোস্ত তুই শেষ কর। মানে আরো দুইটা কোয়েশ্চেন আছে ও মাঝখানে শেষ করে আই এম লাইক ধন্যবাদ। Anyways, বলতে তো- আমিও এরকম আমার প্রত্যেকটা কাজে, এখন আমার ব্যবসা হোক, আমার ফ্যামিলিতে হোক বা কন্টেন্ট ক্রিয়েশন যে কোনো জায়গায় হোক না কেন, আমিও এইরকম পারফরমেন্স দিতে চাই উইথ মানে স্মাইলি ফেস। এটা আমার ওই যে আবারও বলি, চাকরি হোক, ব্যবসা হোক, ফ্যামিলি হোক, অথবা আমি আমার প্যাশনের অন্যান্য যে কোনো জায়গায় আমি খুব প্রোডাক্টিভ একটা লাইফ কাটাতে চাই। আমার জন্য আপনার সাজেশন কি থাকবে? আমার সাজেশন থেকে আমি আসলে মানে আগে আমি ট্রাস্ট মি আমি সাজেশন দেওয়ার মতো সে যোগ্যতা নাই, বাট কিন্তু আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হইতেছে যে আমি কিভাবে শিখছি। হ্যাঁ, Please. আমি কিভাবে শিখছি, যেমন আমি শিখেছি হচ্ছে গিয়ে, আমি অনেক বছর আগে যখন চায়নায় গিয়ে দেখেছি যে চায়নার একটা বিশাল রেস্টুরেন্ট একটা মেয়ে একা সামলাচ্ছে, মিনিমাম হলো 10 থেকে 15টা টেবিল। হ্যাঁ, সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে বাংলাদেশে এই ধরনের রেস্টুরেন্টের মিনিমাম হলো একজন ম্যানেজার, 14 জন মানে ওয়েটার। হ্যাঁ, এটার জন্য জব, ওইটার জন্য, আর ওইখানে 10টা টেবিলের জন্য একটা মেয়েকে বরাদ্দ, পুরো রেস্টুরেন্টটা সামলাইতেছে। সো আই ওয়াজ সো ইমপ্রেসড যে কিভাবে করতেছে এটা, ও কিভাবে করতেছে, সিস্টেম ডেভেলপ করছে। হ্যাঁ, ওকে, সিস্টেম ডেভেলপ করছে। সো আমার লাইফের প্রত্যেকটা মোমেন্টে আমি শিখেছি হচ্ছে কি কীভাবে সিস্টেম ডেভেলপ করতে হয়। হ্যাঁ, কীভাবে সিস্টেম ডেভেলপ করতে হয়, যেমন ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার জন্য কিছু প্রুভেন প্রসেস আছে। সো আমরা প্রুভেন প্রসেসটা ফলো করা উচিত। প্রুভেন প্রসেসটা হচ্ছে কি, দ্যার আর 2 ওয়েজ। যে এক, তুমি নিজের জার্নি নিজেই তৈরি করলা। আরেকটা হচ্ছে এখন পর্যন্ত যে বেস্ট পথগুলো তৈরি করে গেছে তাদেরকে ফলো করবা। যেমন সবাই আমরা শুনছি যে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষগুলো বই পড়ে, দিনে 2টা পড়ে, 3টা পড়ে। আমি না একসময় মানে নিজেকে ভাবতাম যে বইয়ে কি পড়ে এত। হ্যাঁ, মানে কি কার বই পড়ে আর কি পড়ে। হ্যাঁ, মানে কি পড়ে এত, মানে সেটা বোঝার চেষ্টা। পরে আমি এটা মানে উপলব্ধি করতে পারছি যে বইটা আসলে পড়ে, ওরা পড়ে হচ্ছে আগের মানুষগুলোর জার্নি, ওরা কিভাবে সিস্টেমেটিক প্রসেস চলে গেছে। সো আমি যদি বলি, মানে আমি যদি শুধু প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলতে বলি, যে প্রোডাক্টিভ হলে, সো আমার কাছে রকফেলার, হ্যাঁ, খুব বড় রকম একজন আদর্শ। সো ডু ইউ নো দ্যাট গাই? হ্যাঁ, সো পৃথিবীর সবচেয়ে প্রথম বিলিয়নিয়ার। হ্যাঁ, আজ থেকে 200 বছর আগে যে মানুষটা সবার প্রথমে বিলিয়নিয়ার হয়েছে এবং সে তার প্রসেসটা নিশ্চয়, এবং সে 0 থেকে হয়েছে, সেই প্রসেসটা তো নিশ্চয়ই শেখার বিষয় আছে। সো দ্যার আর 2 ওয়েজ। তুমি যে প্রোডাক্টিভ হতে চাও, সো তুমি তোমার নিজের পথ করে যেতে চাও, পারো। তুমি প্রত্যেক মন্টে ধরা খাবা, শিখবা, ধরা খাবা, এবং তুমি লস্ট। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে, সেই যে প্রথম মানুষটা 200 বছর আগে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছিল, ওয়াই নট ইউ ফলো হিজ পাথ। হ্যাঁ, উনি 10টা হ্যাবিটের কথা বলে গেছে। হ্যাঁ, ওই 10টা হ্যাবিট তুমি কি ফলো করছো কিনা আগে? তুমি যদি না ফলো করেই তুমি যদি নিজের পথটা করে তৈরি করো, তাহলে ওই পড়াশোনা করে মানে কি? তো অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা তো তুমি নাও নাই। হ্যাঁ, সো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান না নিয়ে তুমি বুকিশ নলেজ যা পড়ে তুমি তোমার মতো করে আবার ট্রাই করতেছো, তোমার মতো করে ওই এক্সপেরিমেন্টটা করো তুমি, কিন্তু আগে প্রুভেন পাথটা করো। হ্যাঁ, প্রুভেন পাথটা করো। সো আমি অলওয়েজ নিজের পাথ বাদ দিয়ে, হ্যাঁ, আমি আগে প্রুভেন পাথে যাই। হ্যাঁ, প্রুভেন পাথ থেকে গিয়ে নিজের মতো করে তৈরি করে নেই। আগে প্রুভেন পাথটা আসে, হ্যাঁ, নিজস্ব কিছু তো আসবেই, তা আমার ক্রিয়েটিভিটি তো থাকবেই, কিন্তু আগে ওই প্রুভেন পাথে যাই। সো আমি অলওয়েজ, যেমন আমি বলছিলাম যে আমি সিঙ্গাপুরে গেছি। সিঙ্গাপুরে যাওয়ার পরে আমি বারবার ভাবতেছি সান্তোসা আইল্যান্ডের মতো একটা বড় জায়গা, অথবা গার্ডেন্স বাই দ্য বে এর মতো একটা জায়গায় এত সুন্দর করে 3-4টা মেয়ে দিয়ে এত মানুষ কেমনে হ্যান্ডেল করে। আমি প্রত্যেকটা মোমেন্টে দেখতেছি যে কি করছে, আচ্ছা এইখানে এই সিস্টেম করছে, ওইখানে এই সিস্টেম করছে, সিস্টেম ডেভেলপমেন্ট করছে। সো প্রোডাক্টিভ হইতে গেলে ইউ হ্যাভ টু ফলো যে
প্রুভেন পাথগুলোতে কিভাবে সিস্টেম ডেভেলপ করতে হয়। ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য সিস্টেম, দেন ওইটাকে ফাইন টিউন করে আরো করো যে এখানে আরো প্রোডাক্ট মানে কি করলে তোমার ইন্টারভেনশন কমে যায়, লাইফ ইজ ইজি। ওরা যদি ওই একটা মেয়ে যদি 10টা টেবিল সামলাইতে পারে, ইউ ক্যান ডু লটস অফ থিং অ্যাজ ওয়েল। হ্যাঁ হুম। ভাই আপনি 10টা মনে হয় habit. হ্যাবিটের কথা বলছেন, একটু বলবেন যে এই হ্যাবিটস গুলো কি? এক্স্যাক্টলি। আমরা 10টা তো আসলে গভীর জিনিস। হ্যাঁ, মানে আমি যদি points প্রথমেই বলি, 10টা ও বলছে যে বড় যদি হইতে চাও, হ্যাঁ, সবার প্রথমে একটা বিগ গোল সেট করো। এটাকে বি হ্যাক বলে। হ্যাঁ, ওকে, বিগ হেরি অডিশাস গোল। হ্যাঁ, যে কোনো বড় মানুষের গোলটা সবাই এটা কিন্তু সবসময় শুনে আসছি। আমি ছোটবেলাতে শুনছি যে বড় ড্রিম দেখো, বড় ড্রিম দেখো। আরে বড় ড্রিম কেমনে দেখে? হ্যাঁ, এটাও একটা বড় কথা যে বড় ড্রিমটা কেমনে দেখে। হ্যাঁ, সো বড় ড্রিমটা কেমনে দেখে, আমি তখন বুঝলাম যে আচ্ছা, বড় ড্রিমটা এলন মাস্কের মতো করে দেখে, যে ড্রিমটা হচ্ছে এরকম যে আমি মঙ্গল গ্রহে মানুষ পাঠাবো। আচ্ছা, এটা সেলস টার্গেটের গোল না। যে আমরা তো কোম্পানিতে গোল বললেই একটাই বুঝি যে এই বছর 1 লাখ করছো বা 2 কোটি করছো, পরের বছর 4 কোটি, এইটাই গোল। হ্যাঁ, বা আমাকে এই দেশের বড় বানাও। ও তা করে নাই। বিগ হেরি অডিশাস গোলটা হচ্ছে সামথিং আউট অফ দ্য বক্স, যেটা জেফ বেজোস অনেক আগে অ্যামাজনের জন্য বলছে যে মানে তার স্টোরে সবকিছু থাকতে হবে। মানে সে এমন একটা স্টোর তৈরি করবে যেখানে সবকিছু থাকবে এবং লোয়েস্ট প্রাইসে থাকবে বা এরকম থাকবে। এইটা হচ্ছে বিগ হেরি অডিশাস গোল। আচ্ছা, তাহলে তুমি যেটার জন্য সেটা অসম্ভব হইলেও তুমি সেই ড্রিমটাকে দেখতে পারো। হ্যাঁ, সেই ড্রিমটাকে দেখতে পারো। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। তাহলে এবার যদি এটা হওয়ার জন্য 1 নাম্বার হ্যাবিট গেল যে তুমি এটা করবা, সেট করবা এবং এটাকে সবার প্রথমে কোনো জায়গায় টাঙ্গিয়ে দাও। এটা সবাই বলছে, তারপরেও এটাকে টাঙ্গিয়ে দাও যে এটা দেখো, তুমি দেখো। এবার চিন্তা করো এই জায়গায় পৌঁছানোর জন্য আসলে কি ধরনের লোক দরকার তোমার। হ্যাঁ, মানে কোন লেভেলের লোক দরকার, যে এখানে কি আমার চাচাতো মামাতো ভাইয়ের চাকরি নাই বলে ওকে টান্না দিয়ে আমার জবে ঢুকানো ইম্পর্টেন্ট, নাকি আমাকে কেউ রিকোয়েস্ট করছে ইনবক্সে যে ভাইয়া আমার না চাকরি নেই, আমাকে দেন, নাকি আমি ওই ড্রিমে পৌঁছানোর জন্য আমার কোন মানুষগুলো লাগবেই, সেই মানুষকে, ওই মানুষের জন্য আমার যদি নাফিসকে আমার সাথে নিতে হয়, আমি নাফিসকেই নিব। হ্যাঁ, আমি সাজ্জাদকে দরকার হলে আমি সাজ্জাদকেই নিব। হ্যাঁ, এবং সাজ্জাদকে আমি কনভিন্স করবো, যতক্ষণ হবে যে আমি ততক্ষণ পর্যন্ত শুরুই করবো না। হ্যাঁ, নাহলে ভুল পথে যাব, আমি তো ওই পথে যাওয়ার জন্য রেডিই না। দেন ইউ হ্যাভ টু হায়ার দ্য বেস্ট টিমমেটস। হ্যাঁ, যে তোমাকে নিতে পারে। দেন আমরা সেইটাকে ছোট ছোট জিনিসে ভাঙতে হবে। যে এরপর মানে ও খুব সুন্দর করে বলছে যে এই জায়গায় একটা মিটিং রিদম তৈরি করো। হ্যাঁ, যে তুমি যখন বসবা, আমি তোমার সাথে এটা নিয়ে অনেক কথা বলছি যে মিটিং রিদম নিয়ে। মিটিং রিদম যে একটা স্ট্রাকচার থাকতে পারে, মিটিং রিদম যে একটা আর্ট থাকতে পারে, মিটিং রিদম যে একটা হোল ইকোসিস্টেম চেঞ্জ করে ফেলতে পারে, ওইটা ওনার থেকে ভালো আসলে শেখার আর কেউ হতে পারে না। মিটিং রিদমটা একটু বলেন না। আচ্ছা, মিটিং রিদম ইটসেলফ ইজ এ ভেরি ভাস্ট টপিক। যে আমরা আমাদের কর্পোরেট অফিসগুলোতে কি করি, মন চাইলো বস আসছে, হ্যাঁ, বস বলছে যে আমি কিন্তু সপ্তাহে 1 দিন আসবো। উনি কবে আসবেন আসলে আমরা কিন্তু জানি না। ওই লোকটা দিনের পর দিন রিপোর্ট নিয়ে বসে আছে, অথবা বস আসছে সকালবেলা দুপুর 1টায়, রাত 9টা পর্যন্ত ওই টিমটা বসে আছে যে বসবে। ও রাত 9টা পর্যন্ত তোর এনার্জি নেই। হ্যাঁ, বসবে। ওর ডাকছে যে বলছে যে বস এরকম, বস 3টা ঝাড়িয়ে দিছে, এটা এরকম হয় না কেন, সেলস হয় না কেন। মিটিং রিদম বলতেছে যে তুমি স্ট্রাকচারালি সেট করো যে তুমি কখন বসবা, কিভাবে বসবা, কোন সময় বসবা, কি কথা বলবা, সেটাও তোমাকে ইউ হ্যাভ টু ডিফাইন। তাহলে যে মানুষগুলা ইউ হ্যাভ টু রেসপেক্ট দোজ পিপল অ্যাজ ওয়েল। তার সময় তো দাম আছে, নাকি তুমি বস বলে তোমার দাম আছে আর কারো দাম নাই। সো আমি লোকাল ফরেন অনেকগুলো কোম্পানিতে কাজ করছি। আই স দ্যাট উইথ ডিউ রেসপেক্ট প্রচুর ফাউন্ডারকে দেখছি রেসপেক্ট করে না টাইমের। হ্যাঁ, উনি ব্যস্ত থাকতে পারে, বাট ট্রাস্ট মি, গ্লোবালি ব্যস্ত সিইওরাও একটা সার্টেন কালচার মেনটেন করে। ওরা যদি যারা রকফেলার হ্যাবিটস যারা মেনটেন করে, তারা এরকম করে না। দেয়ার আর মেনি সিইওস যারা রিলিজিয়াসলি এই জিনিসগুলো মানে। ওকে যদি আমি বলি যে আমি আমার ছোট্ট ওই এমপ্লয়ির সাথে বিকাল 5টায় বসবো, এবং এই ক্যালেন্ডারটা যদি অনেক দিন আগে সেট করা থাকে, সব কাজ বাদ দিলে ওইটাই বসতে হবে। সব কাজ বাদ দিলে ওইটাই বসতে হবে, এবং দ্য ডিসিশন টপিক হ্যাজ টু বি ফাইনালাইজড অনেক আগে কথা বলতে। এবং এটারও একটা রিদম আছে। যেমন সবচেয়ে মিটিং রিদমের একটা সবচেয়ে ভালো স্ট্রাকচার হচ্ছে যে ডেইলি টিম সকালবেলা
15 মিনিটের জন্য অ্যাটলিস্ট হলো একজনকে কাজগুলো কি করবে এটা বলবে। যেমন আমি আমার কোম্পানিতে কি করি, আমরা আমাদের কোম্পানি যতজন আছি প্রত্যেকে সকাল 9:15 এক জায়গায় দাঁড়িয়ে যাই, ইনক্লুডিং মি। আমি সবাইকে বলি যে শুরু করি আমি, যে আমি গতকাল এই কাজ করেছি। পারেকজন বলছে আমি গতকাল এই কাজ করেছি, সবাই বলে, সবাই শুনে, শোনার পর আবার বলছে আমি আজকে এই কাজ করব, ওরাও শুনে সবাই এই কাজ করব। হ্যাঁ, সো জানে যে বস কি করতেছে। তারপর আমি বলে দিব যে আচ্ছা এই তুমি কি জানো স্টাক, যে তোমার কারণে কিন্তু আমার কাজটা আটকে আছে। সো আমি শুনতে চাই না, আমার কোম্পানিতে পিছনে কেউ কথা বলে না যে বস জানেন ওর জন্য কিন্তু আমার কাজটা আটকে আছে। যে তুমি সকালবেলা বলো নাই কেন তাহলে? সকাল সামনেই তুমি বলছি স্টাক, মানে যদি কোনো জায়গায় কারো আটকে থাকো সকালবেলা বলো, যদি না থাকে তাহলে এটা হবে, আর সেই জিনিসটা শেয়ার করো। সো সকালবেলা আমরা সবাই রিফ্রেশ হয়ে যাই যে কার কারণে কোনো আটকে আছে কিনা। এবং ট্রাস্ট মি, গত 6 থেকে 7 বছর রিলিজিয়াসলি প্রচণ্ড রকমের কোনো ইয়া ছাড়া আমরা কোনোদিনও এই রিদম ভাঙি নাই। মিটিং রিদম বলতে এইটাই বোঝে, রিদম তোমার ভাঙা যাবে না। রিদম ভাঙছো, ডিসিপ্লিন ভাঙছো, তুমি গেছো। হ্যাঁ হ্যাঁ। সো হ্যাঁ ভাইয়া, হ্যাবিটস বলতেছিলেন। অ্যামেজিং ভাই। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। মানে Thank নো you so much. ওয়ান্ডার আপনি যে এত ডিসিপ্লিনড এবং এত ইজিলি করতেছেন, ইট অল মেক সেন্স। আলহামদুলিল্লাহ। না আবার বলছে এটা আমি করতেছি না, মানে আমি জাস্ট ফলোইং দ্য ভাই পাথ। আপনি এক্সিকিউশন, ভাই this is the কজন path. এক্সিকিউশন করতেছে? এক্স্যাক্টলি। মাশাআল্লাহ। গ্লোবালি আমি যদি তোমাকে বলি, যেমন ভার্নি হার্নিশের স্কেলিং আপ স্ট্রাকচার নামে একটা হ্যাঁ। স্ট্রাকচার আছে, এইটা সিলিকন ভ্যালির সবাই আমি যেভাবে বলছি রিলিজিয়াসলি ফলো করে। বলছি তো বলছি এটা করতে হবে, হ্যাঁ বলছি এভাবে শুধু। এবং শুধু তাই না, একটা মিটিংয়ের একটা স্ট্রাকচারও আছে। যেমন আমাদের প্রত্যেকটা মিটিং স্টার্ট হয়, ইউ হ্যাভ টু সে সাম গুড নিউজ। এইটা হচ্ছে কালচার। কিন্তু আমরা কিন্তু মিটিং আমরা শুরু করতেছি, আমাদের বাংলাদেশে মিটিং হয় কিভাবে, যদি 8টায় হয় প্রথম 5 মিনিট রে গুতায়, কেমন আছো, কি আছে, এই ধরনের কথা। আমাদের 8টা 1 মিনিটের মধ্যে বলা আছে, 8টা থেকে 8টা 3 মিনিটের মধ্যে গুড নিউজ বলবা। 3 মিনিট ডান, একজন টাইম কিপার থাকে, এই ও বলে যায় যে তোমার গুড নিউজ শেষ, তুমি অন্য জায়গায় যাও। কেন গুড নিউজটা দিয়ে স্টার্ট করি? টু গিভ এ পজিটিভ ভাইব। এটা কোম্পানির গুড নিউজ দিতে হবে না। হ্যাঁ, তুমি বাবা হইছো, অথবা তুমি কালকে তোমার ছেলে তোমার কিছু ভালো করছে, অথবা কালকে তুমি গেমে জিতছো, তাই সেটাই শেয়ার করো, বাট টু গিভ এ পজিটিভ ভাইব। আমরা নেগেটিভ ভাইব দিয়ে শুরু করি না। হ্যাঁ, 8টা 3-এর মধ্যে শেষ। 8টা 3 থেকে 5 আমরা ফিডব্যাক নেই। গত মিটিংয়ের ফিডব্যাক বলতে মানে ওইখান থেকে 3 থেকে যদি 10 হচ্ছে ফিডব্যাক। 8টা 10 থেকে 15-এর মধ্যে কি হবে লেখা আছে, এরকম কাছে একজন লেখা আছে ওটা বলবে। এবং 8:30 যদি মিটিং শেষ হবে, ওই 8:30 না করতে পারলে বেরোয় যাবো আমরা মিটিং থেকে। সো আমি আমার গত 7 বছরে কোনোদিনও বিকাল 5:30টার পর অফিসে থাকি নাই। আমি থাকি না, কারণ আই হ্যাভ লটস অফ থিংস টু ডু। আমার পার্সোনাল লাইফ আছে, আমার ছেলে আছে, আমার বউ আছে, আমার মা বাবা আছে। আই হ্যাভ টু গিভ টাইম টু দ্যাম। কেন আমি আনপ্রোডাক্টিভ হয়ে সারাক্ষণ অফিসে হোয়াট অ্যাবাউট আপনার স্টাফ? সেম। আই বিলিভ ওরাও দেখতেছে নিশ্চয়, ওরাও হার্ডলি 5:30টার পর থাকে। ওয়াও। আর আমরা কি আর কোনো হ্যাবিটস আছে এটার ভিতরে? অনেকগুলো হ্যাবিট, আমি তো বললাম যে 10টা হ্যাবিটসে অনেক কিছুই বলছে, যে এইটা নিয়ে আসলে বিশাল টপিক হয়ে যাবে যে ডিসকাশন নিয়ে। বাট এটা ছোট 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 জিনিস আছে, যে গোল সেটিং কিভাবে করতে হয়, কিভাবে ডিসিশন মেকিং করতে হয়, কিভাবে টিম মেম্বার সিলেকশন করতে হয়। সো ওই 10টা হ্যাবিটস কুড বি এ গ্রেট লার্নিং ফর নিউ এনি ফাউন্ডার্স। ভাইয়া একটা প্রশ্ন এখানে থাকে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন এটা একটা আদর্শ সিনারিও। হ্যাঁ, এটা একটা শুনে বোঝাই যাচ্ছে যে একজন ফাউন্ডার বা টিম লিডারকে এটা আগে প্র্যাকটিস করা শুরু করতে হবে। আচ্ছা, এখন আমরা যখন এটা প্র্যাকটিস করা শুরু করতেছি, ওকে আমি আমার উপর ফাইট করা শুরু করলাম, আমি চাচ্ছি যে আমার টিমের বাকিরাও এভাবে প্র্যাকটিস করুক। অ্যাবসলিউটলি। এখন ভাইয়া কয়েকজন মনে করেন ডিফারেন্ট ভাবে ব্রট আপ হয়েছে, কালচারটা ডিফারেন্ট কোনো একটা কোম্পানি থেকে আসলো, ওইখানে দেখা যাচ্ছে এমন কোন একটা ফ্লেক্সিবিলিটি ছিল যে না আমি তো 12টার পরে আসবো অফিসে। সো এরকম নট অনলি দ্যাট, অনেক টাইপের হইতে পারে। সেই জায়গাগুলো আপনার পরামর্শ কি? গুড টু গ্রেট বইটা পড়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা। সো গুড টু গ্রেটে একটা বই, একটা খুব সুন্দর লাইন ছিল যে তুমি তোমার বাসে তাদেরকে যাত্রী হিসেবে নাও, হ্যাঁ, যারা তোমার গন্তব্যে পৌঁছাতে হেল্প করে। হ্যাঁ, আর যেই মোমেন্টে তুমি বুঝবা যে বাসের মধ্যে তোমার যাত্রীটা তোমার ওই যেই জায়গায় পৌঁছানোর যাচ্ছিলা সেই জায়গায় যাত্রী না, তাকে সাথে সাথে নামায় দাও। হ্যাঁ, উইথ রেসপেক্ট নামায় দাও। হ্যাঁ,
সে তোমার গন্তব্যে পৌঁছানোর মতো লোক না। আমি কিন্তু এই জন্যই বললাম যে রকফেলার হ্যাবিটের প্রথম হ্যাবিটটাই বললাম, ওই চূড়ায় পৌঁছানোর জন্য আমি সেই মানুষকেই নেব, যে মানুষ ওই যাত্রায় আমার পথে সামিল হবে। না হলে সাথে সাথেই ইটস এ ওয়াইজ যে তাকে ওই বাস থেকে মিউচুয়ালি সেপারেট হয়ে যাও উইথ ডিউ রেসপেক্ট। এখানে খারাপ ব্যবহার করতে হবে তাই না, ওকে সুন্দর করে বুঝতে হবে যে আমরা যে পথে যাচ্ছি আইদার ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ, না হলে আমাদের মনে হয় দুজনকে পথটা ভিন্ন, আমরা সেপারেট হয়ে যাই। মিউচুয়াল সেপারেশন। ভাই এই জায়গাটাতে আমার একটা কোয়েশ্চেন ছিল যে হাউ ডু ইউ ফাইন্ড দ্য রাইট টিম মেম্বার্স, বা এই জায়গাটাতে প্রসেসটা কি, আপনি কিভাবে করেন? আমাদের ইন্টারভিউ প্রসেসটা খুব ভিন্ন। আগেই আমার টিম মেম্বার যারা আছে এবং তারা যারা প্রত্যেকে ঢুকছে, সো এটাও আমি আগেই, এটা আমার কোনো ইনভেনশন না, হ্যাঁ। সো আমরা ইম্প্রোভাইজ করছি, কিন্তু ইনভেনশন না। ইনভেনশন আমরা ওই রিলিজিয়াসলি বেস্ট প্র্যাকটিসটা ফলো করি, দ্যাটস দ্য বেস্ট প্রসেস। সো আমরা যেটা করেছি সবসময় রাইট টিম মেম্বার্সের জন্য, যেটা হয় আমাদের দেশে ইন্টারভিউতে কি হয়, আমরা সিভিতে কালেক্ট করে যেটা মনে হচ্ছে ভালো লাগছে, আচ্ছা ওকে ডাকো। ডাকার পর প্রথমে আসার পরে একটা বায়াসনেস কাছে, আচ্ছা ও দেখতে কালো, সাদা, ফর্সা, এই সেই, ও এরকম ওরকম করে মনে হচ্ছে কোয়ালিফাইড না, আচ্ছা না হবে না, এরকম কিন্তু হয়। সো আমরা যেটা করি সবার আগে, কোনো রিক্রুটমেন্টের আগে যেটি তো থাকে, যে জব ডিসক্রিপশন তো থাকে, সেই অনুযায়ী রাইট ক্যান্ডিডেটগুলো বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে বলি। আমরা হেড হান্টারকেই নর্মালি দেই যাকে বেছে দাও। ওই বেছে দেওয়া সিভিগুলোকে আমরা স্কোরিং করি, আমাদের প্যানেল স্কোরিং করে যে এই অনুযায়ী স্কোরিংয়ে যারা টপে থাকে তাদেরকে ছোট্ট একটা ভিডিও করতে পাঠিয়ে দিই। আমাদের কিছু কোর ভ্যালু আছে, যে 1 মিনিটের একটা ভিডিওতে বলে দাও যে তুমি এই আনসারগুলো কি। ওই ভিডিও থেকে আমরা বুঝে যাই যে ও আমার কালচারের জন্য কালচারালি ফিট হবে কিনা, বুঝে যাই। কিন্তু আমরা ওই কয়েকটা প্রশ্ন দিয়ে যদি মনে হয় যে কালচারালি ফিট, সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কালচারালি ফিট হওয়ার জন্য। এখন যে ধরো যে আমাদের কোম্পানিতে ধরো কথার কথা সব মিড এজের পার্সন, হ্যাঁ। সো হুট করে যদি খুব ইয়াং চলে আসে, হ্যাঁ, এবং ওই যে তুমি যেটা বললা যে ও মনে হচ্ছে এইভাবে 12টা ঘুম থেকে উঠে অভ্যস্ত, তাহলে আমরা তো বুঝে যাই যে আসলে তুমি কি মর্নিং পার্সন অর হচ্ছে গিয়ে তুমি ইভিনিং পার্সন, হ্যাঁ। ও যদি বলে ইভিনিং পার্সন, তাহলে তো আমার কালচারের সাথে যায় না, সে লোকটাকে কষ্ট দিয়ে লাভ নেই, হ্যাঁ। সো মর্নিং পার্সনকে দরকার যারা এই রুলস রেগুলেশন মানবে। সো এর পরে আমরা চলে যাই বিজনেস কেস স্টাডিতে। এইটারও আমরা খুব স্ট্রাকচার দিয়ে দিই যে 8টা স্লাইডের মধ্যে আমি তোমাকে একটা বিজনেস কেস দিচ্ছি, তুমি সলভ করবা, হ্যাঁ। সলভ করার পরে আমরা সেটার উপরে, ওইটা খুব স্ট্রাকচারাল থাকে। সেই স্ট্রাকচারের পরে আমি তোমাকে 10 মিনিট কোশ্চেন করবো এবং তুমি আমাকে 10 মিনিট কোশ্চেন করো, হ্যাঁ। করার পরে আমরা ঠিক 40 মিনিটে ইন্টারভিউ শেষ, বলাই আছে 40 মিনিটে শেষ করে ফেলবো, হ্যাঁ। 20 মিনিট প্রেজেন্টেশন, 10 মিনিট আমি, হ্যাঁ, ডান। এরপরে আমরা যেটা করি, চলে যাই টপ গ্রেডিং ইন্টারভিউয়ে। টপ গ্রেডিং ইন্টারভিউ হচ্ছে ও গত 5, 6, 7 বছর যেই জবই করছে, সেই জবের প্রত্যেকটা জবের জন্য একই প্রশ্ন প্রত্যেকটা জবের জন্য করি, হ্যাঁ। যে ধরো তোমার আগের বস নাম কি ছিল, হ্যাঁ। তোমার বসকে যদি আমি জিজ্ঞেস করি তোমার বিগেস্ট স্ট্রেংথ, বিগেস্ট উইকনেস কি বলবে, ও আগের জবে কি বলছে, পরের জবে কি বলছে, 5টা আমরা শুনতে থাকি। এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট। ও প্রথম জবে যা বলছে আর শেষ জবে যা বলছে আমরা বুঝে যাই যে ওর আদৌ কি ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, হ্যাঁ। সেখান থেকে বুঝে যাওয়া যায় ও কেন ছাড়ছে প্রথমটা, লাস্ট ছাড়ছে কোনটা। সো একই প্রশ্ন, এই জন্য আমরা কোশ্চেন কোনো চেঞ্জ করি না। ওই জন্য বললাম যে আমার মন চাইছে যে বাংলাদেশের রাজধানী বলো না, হ্যাঁ, কথার কথা, অথবা এই হুলুলুর এটা বলো, এটা না। আমরা উই আর গোয়িং থ্রু ভেরি স্ট্রাকচারাল প্রসেস, হ্যাঁ। সো সেইটাই। সো তো এর মাধ্যমে যে বেস্টটা পাই, তারপর আমরা হচ্ছে রেফারেন্স চেকে যাই, তারপর আমরা টিম মেম্বার নেওয়ার চেষ্টা করি। এন্ড দিস দ্য বেস্ট প্র্যাকটিস উই হ্যাভ লার্নড। সো ভাই আমার জন্য আপনার সাজেশনটা আমি ধরে ফেলছি, এবং যারা শুনতেছেন সেটা হচ্ছে যে টিম মেম্বার সিলেকশনের সময় আসলে আমাকে ইউ হ্যাভ টু বি চুজি। মানে তো সি, জ্যাকমা একটা ইন্টারেস্টিং বলছিল যে ও যখন ইন্টারভিউ নেয়, ও সবার আগে দেখে ওর চেয়ে স্মার্ট কে, হ্যাঁ, তাই না, ওর চেয়ে স্মার্ট কে, ও তাকেই নেয় ও যে ওর চেয়ে স্মার্ট। ভাই এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক জায়গায় আমি ট্রাই করছি, সব জায়গায় ট্রাই করা হয়েছে, তাও দেখা যাচ্ছে যে কি মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, ধরেন ছোট কোম্পানি বা ভেঞ্চার্সের ক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকে আছে যারা অ্যাপ্লাই করবে না, এবং অনেক ফাউন্ডার্সদের এটা চ্যালেঞ্জ আছে। এই জায়গাটাতে আমি কিভাবে ওই যে ট্যালেন্ট, মানে বেশি ক্যান্ডিডেটসের কাছে যেন আমার এই যে আমার একটা জব পোস্টিং হয়েছে, আসো তোমরা অ্যাপ্লাই করো, এটা কি আপনি কি সাজেস্ট করবেন যে হেড হান্টারের মাধ্যমে যাওয়া উচিত, নাকি অন্য কোনো মেথড আছে যাতে করে আমার যে রাইট পার্সনটার কাছে যেন যায়, আমার যে একটা পোস্টিং হয়েছে আমি বুঝতে পারছি না? বুঝতে পারছি।
আশনির গ্রোভারের একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। ও হ্যাঁ। যখন ওই যে ভারত পে না কোথায় হ্যাঁ, করতে, ও বলতেছিল যে যখন রাইট ট্যালেন্ট পাচ্ছিল না, ও কিন্তু বলছিল যে আমার কোম্পানিতে জয়েন করলে আমি একটা বাইক দিয়ে দিব। মনে আছে? ও রাইট ট্যালেন্ট, সো ইউ হ্যাভ টু টেক দোজ কাইন্ড অফ স্ট্র্যাটেজিস, মানে এটা নন নেগোশিয়েবল। ও কিন্তু দেখছো, মানে আমি বলছি যে পৃথিবীর সাকসেসফুল মানুষগুলো একটা সার্টেন পাথে যায়, ইউ হ্যাভ টু ফলো দ্যাট পাথ। তুমি যদি নিজের মতো করে করতে থাকো, করো, ইউ ক্যান ক্রিয়েট এন ওন পাথ, হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য বেসিক ওয়ান ফার্স্ট, হ্যাঁ। সো ও ওটা করছে, সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট। তুমি যদি এখানে যদি বলো আহা আমার তো ভাই এত জায়গায় করতে পারবো না, তাহলে তো আমার মনে হয় রাইট পিপলটা পাবো না। সো যদি রাইট পিপলটা তুমি নেগোশিয়েট করো, তাহলে তোমার ওই ধরা তুমি খাবাই, হ্যাঁ, আগে হোক পরে হোক তুমি ধরা খাবাই। সো তুমি সিস্টেম ডেভেলপ করবা, তুমি রাইট পিপল নাই, তাহলে লাভ কি হবে? ও নিতেই পারতেছে না, হ্যাঁ, ওই জিনিস, তাহলে লাভ হবে কি? সো ইটস নন নেগোশিয়েবল। ভাই এখন আমি প্রোডাক্টিভ হইতে চাচ্ছি, এই জন্য মানে এটা যে কোনো সেক্টরে। তা আপনি একটু আমাকে একটু বলেন না যে এই এমন কয়টা জিনিস আছে যেগুলো কিনা তোমার প্রোডাক্টিভিটি কিল করে। সো আমি ফার্স্টে তো শুনলাম হচ্ছে এই কাজগুলো করো, এখন না আমার জানা দরকার যে সাজ্জাদ এই কাজ করো না, এটা করলে তোমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে। সবার প্রথমে প্রোডাক্টিভিটি কিলার হচ্ছে গিয়ে নিজের মানে মানসিক প্রস্তুতি। মানে সারাক্ষণ মনে হয় যে আচ্ছা এটা কালকে, আচ্ছা এটা পরে, একটু পরে, হ্যাঁ। সো আমি যেটা পার্সোনালি বিলিভ করি, ইউ হ্যাভ টু বুক ইউর ক্যালেন্ডার্স, হ্যাঁ, এটা আমি অ্যাগেইন রিলিজিয়াসলি ফলো করি যেটা। এবং আমি যেটা করি যে নিজেকে নিজে টাস্ক দেওয়া, হ্যাঁ। আমি আমার 2টা মোবাইলে একজনকে, মানে আমি শুভ 1 হিসেবে আছি, আর এটাতে শুভ 2 হিসেবে আছি, হ্যাঁ। আসলে হ্যাঁ, সত্যি সত্যি, ট্রাস্ট মি, হ্যাঁ। আমি শুভ 1 শুভ 2কে, হ্যাঁ, ইনস্ট্রাক্ট করে যে এই কাজটা তুমি কালকের মধ্যে করবা, হ্যাঁ, Wow. হ্যাঁ, যে নিজেকে নিজে কাজ দিই। এবং ট্রাস্ট মি, প্রত্যেক দিনই লিখে রাখি যে আজকে সকালবেলা এই তুমি এটা করবা, হ্যাঁ। এবং আমার নিজের কাছে খারাপ লাগে যদি ওই কাজটা ওই দিনে পার্টিকুলার মধ্যে শেষ না করি। যে সো আমি ধরে নিচ্ছি যে আমার এখন টোটাল কাজ আছে এত, আমি টোটাল কাজ, তোমার কাজ আছে 10টার মধ্যে 3টা করো প্লিজ, হ্যাঁ, 3টা করো। সো ও নিজেকে বোঝাচ্ছে যে ভাই তোমার করতে ইচ্ছে করতেছে না, আই নো, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট 3টা করো, হ্যাঁ, 3টা করো। সো অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে নিজের ইচ্ছা শক্তি সবচেয়ে বড় কিলার হইতে পারে, যে আমাকে বাধা দিবে, যে আমাকে নিজে বাধা দেয়, হ্যাঁ। এই জিনিস আপনি কি গুগল ক্যালেন্ডারে এটা করেন? আমি 100% গুগল ক্যালেন্ডার করি, এবং আমি যদি বলে রাখি যে আমি আজকে এখানে আসবো, এটাও আমি ব্লক করে রাখা, হ্যাঁ। সো ওইটাকে ব্লক করে রাখা। এবং এটা দেখছি মোস্ট প্রোডাক্টিভ একটা জিনিস। এটা আমি অস্ট্রেলিয়ানদের থেকে শিখছি, আমার কলিগদের থেকে শিখছি। কিছু হলে ক্যালেন্ডার পাঠায় দেয়, হ্যাঁ, যে বুক করো, হ্যাঁ, বুক করো। বাও, ঠিক আছে। এবং ওরা ওই জায়গাতে বেরোয়, ওই যে আবার বলছি যে বেস্ট প্র্যাকটিসেস। সো আমরা যেটা যদি হচ্ছে একই জায়গায় সময় বারবার অনেক জায়গায় কমিটমেন্ট দিয়ে ফেলি। সো আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টিভ হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিসিপ্লিন ব্রেক না করা, হ্যাঁ। নিজেকে বারবার মনে হবে যে সব কিছুর ডিসিপ্লিনটা ব্রেক করো না, হ্যাঁ। বারবার ডিসিপ্লিন ভাঙতে ইচ্ছা করবে, বাট এই জায়গাটাতে একটু স্ট্রং থাকা। আর একটা হচ্ছে গিয়ে অল্প হলেও যেই কাজগুলো পেন্ডিং আছে সেটা কিছু না হলেও নিজেকে করা, এবং নিজেকে নিজে বারবার বলা এখানে করা। অর ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ দোজ টাস্ক, যে অ্যাটলিস্ট এটা শেষ করে যাও, নিজেকে করো। আমি একটা সিস্টেম ডেভেলপ করছি, which is you will feel very মানে proud of me because I'm সাজাদে যদি দেখতে পারিস। সো আমার এখানে যে আপনি যেটা বলছেন না, পুরো আমার ক্যালেন্ডারে লাইক এরকম গ্রিন হয়ে আছে, একদম ডে টু ডে আমার এরকম হইতেছে লেখা আছে। আগে আমি এখানে প্রচুর প্যারা খাইতাম, একদম আমি কি প্ল্যান করছি এবং প্ল্যান অনুযায়ী কোনটা হয়নি টাস্ক আমার পুরো লেখা আছে। সো আগে যেটা হইতো ভাই, ধরেন 4-5টা কাজ আছে, অনেকগুলো টাস্ক আছে, আমার মাথার মধ্যে খালি ঘুরতেছে, এটা শেষ করতে হবে, কোনটা করবো, কারণ অ্যাংজাইটি চলে আসে। আমি তখন নিজেকে বললাম যে ইউ নো হোয়াট, আমি অফলোড করে দেই অ্যাংজাইটিটাকে, বলে যে আরে তুমি প্যারা খাইতেছো কিসের জন্য, তোমার টাস্কে তো লেখা আছে, ইউ নট সাপোজ টু থিঙ্ক। এখন তো তুমি পডকাস্ট করতেছো, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট পডকাস্ট শেষ হয়ে যাবে, তারপর তুমি, যেমন আমার টিম মেম্বার, সে বলছে ভাই এটা আমি বললাম আমি পরে, এটা এখন না, এখন আমার ফোকাস থাকতে হবে পডকাস্টে। অ্যাবসলিউটলি। এবং এখানেও একটা এসে যে দেখতে হবে দুনিয়ার বাকি মানুষরা প্রোডাক্টিভিটি কি ধরনের টুলস ইউজ করছে। যে লাইক ট্রেলো ইজ এ ভেরি ইন্টারেস্টিং টুল, হ্যাঁ, মানে ট্রেলো প্রচুর মানুষ ব্যবহার করে, হ্যাঁ। কি আমার আপকামিং, কি স্টাক, হ্যাঁ, কি ডান, কি এটা হচ্ছে ট্রেলো বোর্ডটা সামনে থাকলে
আচ্ছা মানে নিজেকে অনেক গোছানো মনে হয়। সো নিজেকে গোছানো মনে হওয়াটা একটা খুব বড় রকমের মোটিভেশন। যদি আমার কাছে কি কাজগুলো অ্যাটলিস্ট লেখা থাকে এবং গোছানো থাকে, একটা হিউজ মোটিভেশন পাওয়া যায়। আই হ্যাভ ডান সামথিং, ওকে গ্রেট, হ্যাঁ আমি মোটিভেশন পাচ্ছি ভালো কাজ করার। আমি একটু গেমিফাই করছি ভাই হ্যাঁ, জিনিসটাকে। হ্যাঁ, আমি এখন যে জিনিসটা মানে যেটা আমার সবার জন্য ডিফারেন্ট ওয়ার্ক করে, আমার ওয়ার্ক করতেছিল বাট এটা ওয়ার্ক করছে। সো আই রিয়েলি লাইক নাম্বারস অ্যান্ড চ্যালেঞ্জেস। সো আমি করি কি দিনের শেষে আমার কিছু মেট্রিক্স আছে, যে যেমন আনপ্রোডাক্টিভ স্ক্রিন টাইম যেন কম হয়, এরকম কিছু মেট্রিক্স আছে। আমি অফিস কয়টার সময় ঢুকতেছি, এরকম যেগুলো আমার স্টেপস, হাঁটাহাঁটি। তো এরপরে আমি ঘুমানোর আগে একটু আমি করি, আমার ChatGPT-র একটা ট্রেনিং দেওয়া আছে যে তুমি আমাকে রেটিং দিবা এবং অ্যানালাইসিস করো। তো প্রতিদিন ও আমাকে একটা স্কোর করে, আইদার আমি গ্রিন হয়, না হলে ইয়েলো হয়, আর না হলে রেড হয়। তখন এবং আমাকে সে রেটিং দেয় এবং ও সব ডেটা আছে যে কেন ক্র্যাশ করছি, কেন এটা ভালো হয়েছে, কেন এটা ভালো হয়েছে। অ্যান্ড আমি যেমন গতকালকে আমার ইয়েলো ডে গেছে, এখন আমি চিন্তা করতেছি কালকে তো ইয়েলো ডে গেছে, আজকে কিভাবে গ্রিন করা যায়। ওকে ফাইন, তাহলে এটা আমি ঠিক মতো করবো, এটা আমি ঠিক মতো। তো আমি না নিজের সাথে নিজে একটা আমি জানি না তো এটা তোমার ইম্প্রোভাইজ মডেল কিনা, কিন্তু ইম্প্রোভাইজ যদি হয় মানে এইটা ওই যে ভার্নি হানিসের স্কেলিং অফ ফর্মুলা অনুযায়ী এটার একটা জব স্কোর কার্ড থাকে। হ্যাঁ, এটা অলরেডি ইটস এ প্রুভেন মেথড। হ্যাঁ, যে ও বলে ওইখানে যে প্রত্যেকটা এমপ্লয়কে প্রত্যেক কোয়ার্টারে একটা জব স্কোর কার্ড দিবা, যেখানে প্রত্যেকটা কেপে 3টা ভাগে থাকবে। হ্যাঁ, রেড, ইয়েলো, গ্রিন। হ্যাঁ, সো হ্যাঁ, I had no idea ভাই। সো বাট এটা ইজ সি, আমি তোমাকে বলছিলাম যে ফ্রম দ্য ডে ওয়ান অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। সো এটা অলরেডি ইজ এ প্রুভেন মেথড যে 3টা টার্গেট দাও মানুষজনকে, মানুষ একটা টার্গেট নিতে পছন্দ করে। সো সে জিনিসটা রেডটা হবে হচ্ছে গিয়ে থ্রাশহোল্ড, যেটা নিচে আসাই যাবে না। হ্যাঁ, ইয়েলোটা হচ্ছে গিয়ে যে স্যাটিসফ্যাক্টরি, গ্রিনটা হচ্ছে সুপার স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, সো এটার রেজাল্টে প্রত্যেকটা কেপের 3টা থাকে এবং ইটস নট অ্যাবাউট অনলি সেলস। হ্যাঁ, এটা হইতে পারে নানান রকম জিনিস হইতে পারে, বাট ইটস এ প্রুভেন থিং, ইটস এ জব স্কোর কার্ড। অ্যান্ড বিফোর এভালুয়েটিং এনি এমপ্লয়িজ এটা কুড বি এ ভেরি গুড ইন্ডিকেটর। হ্যাঁ, ইভেন আমার মনে হয় সিইওদের বা সিএক্সও লেভেলদেরও থাকা উচিত। হ্যাঁ, আমার নিজের জব স্কোর কার্ড আছে। আপনার নিজেরও আছে? ডেফিনেটলি, হ্যাঁ আমারও আছে। হ্যাঁ, আমারও আছে এবং আমি ওটা দেখাইও আমার টিম মেম্বারদেরকে, দেখো আমি এখানে ফেলিয়ার। হ্যাঁ, ওর সেটা অ্যাক্সেস আছে। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি। ভাই মজার একটা বলি, সেটা হলো যে আমি প্রতিদিন 10,000 স্টেপস হাঁটার ট্রাই করি। হ্যাঁ, তো আমি জুলাই বোঝা যাচ্ছে তোমার। থ্যাংক ইউ। সো জুলাই মাসে এরকম 10,000 করলাম, বাট অগাস্ট মাসে একটু প্যারা খাইছি, 8,000 হয়েছে আর কি, 8,800 এরকম। এখন আমি চিন্তা করলাম আমার অ্যাকাউন্টেবিলিটিটা কে নিবে। আমি কি করছি, আমার অর্গানাইজেশনের মধ্যে বলছি শোনো, আমরা সবাই চ্যালেঞ্জ করি, চলো প্রতিদিন 10,000 স্টেপস করে হাঁটবো, যদি আমি না হাঁটি আমার 2,000 টাকা ফাইন করবা। ওয়াও, সুপার। আমি ওরা খাইতে পারে ওটা দিয়ে। আমি এবং তারপরে হইতেছে যে এবং অগাস্টে আমার 10K ছিল, সেপ্টেম্বরে 10K, অক্টোবরে 10K, এখন আমার আরো বেশি হয়ে গেছে। ওয়াও, মাসে এভারেজ ডেইলি স্টেপস হইতেছে 10K এর উপরে হয়ে গেছে। এভারেজ ডেইলি স্টেপস, হ্যাঁ, এখন এই মাসে হইতেছে আরো বেশি, 13K এরকম আর কি। বাট আমি বলতেছি এটা তখনই হয়েছে যখন আমি ওদেরকে বলছি যে হেই, আমি যদি এটা না করি আমি কিন্তু আমি ফাইন দিব সবচেয়ে বেশি। এটা এই ক্ষেত্রে আমিও একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে পারি, যে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব প্রোডাক্টিভ জিনিস তুমি যেটা সেট করছো। যেমন আমি গত 3 বছর ধরে ডেলিবারেটলি নিজেকে 12টা টার্গেট দিই এবং ফেসবুক পোস্ট করে দিই যে আমি এটা করব, ওটা করব। 31 তারিখে, ডিসেম্বর 31 তারিখ অথবা জানুয়ারি 1 তারিখ, অ্যাকাউন্টেবিলিটি সবার সাথে এবং একদম গ্লোব মানে পাবলিকলি শেয়ার করা। হ্যাঁ, যে আমি বলছি, এবং কিন্তু এগুলো ক্রেজি গোল। হ্যাঁ, ক্রেজি। যেমন আমি ট্রাস্ট মি 2023 সালে আমি এমনিতে লিখছিলাম যে এই বছর আমি বা আমার সন্তান এমন কিছু করব যেটাতে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেতেও বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। এবং সেই বছরে আমার ছেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পায়। হ্যাঁ, মানে এটা কিন্তু কোনো মিলে নাই, মানে বিশ্বাস করে এটার সাথে খোদার কসম এটার সাথে কোনোটা। এবং ওটা এমনিতেই ঠিক 31 তারিখে ইনক্যাপের একটা ভিডিও পোস্ট করা ছিল এবং ওই বছরই পায়। এবং মানে এটা একটা খুবই কোইন্সিডেন্স। এবং আমি দেখছি সবগুলো হয় কোনো না কোনোভাবে। আমি 2024 সালের শুরুতে বলছি যে আমি এবছর আমি বই পাবলিশ করছি, এবং আমি বলছি যে আমি এবার 4টায় ট্রেনিং নিছি। হ্যাঁ, মানে কিছু জিনিস তো কন্ট্রোলেবল। হ্যাঁ, যে আমি কিছু আনকন্ট্রোলেবল জিনিসও নিছি যেটা অ্যাচিভ হয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে কার্বন ক্রেডিট নিয়ে এমন কিছু করতে চাই যেটা বাংলাদেশে একটা বড় ফাইন্যান্সিং আনবে। এটা 2025 সালে বলছিলাম। ট্রাস্ট মি, we have raised 200 crore in this year. What? হ্যাঁ, 200 crore ফান্ড রেজ করছি আমরা এবছর।
আল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। 200 crore. True. That's the true fact. হ্যাঁ, আল্লাহ। it's public. It's public. You can আমার see. ব্রেন প্রসেস করতে একটু সময় না, লাগতেছে যে আর কি বাকি আছে ভাই জীবনে আপনার, বলেন তো। আচ্ছা বলেন তো আপনার হোয়াটস ইউর বিগ হেয়ারি অডিশিয়াস গোল ফর Wow. শুভাশিস ভাই, নট দ্য কোম্পানি বাট শুভাশিস ভাই। এটা বললে তো ঝামেলা হয়ে যাবে। Let's make it accountable. 12টার মতো এটাও পাবলিক। না, আমার খুব 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 ইচ্ছা যে ডেফিনেটলি একটা নোবেল পাওয়া। সো Why not? ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, যে আমার কাছে মনে হয়েছে যে আমি অথবা আমার সন্তান যদি অ্যাটলিস্ট স্বপ্ন তো দেখতেই পারে, যেহেতু বিগ হেরি অডিশিয়াস গোল। হ্যাঁ, সো বাংলাদেশে একটা পেয়েছে, ওয়াই নট যে আমরা আর অ্যাটলিস্ট চিন্তাটা করি। হ্যাঁ, পাওয়া না পাওয়া তো দূরের কথা। হ্যাঁ, না, অ্যাটলিস্ট চিন্তাটা করি। হ্যাঁ, হোক না, ব্যাপারটা তো এইটাই তো ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মতোই করেই ভাবতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটাই জন্য বলছি যে অ্যাটলিস্ট তো চিন্তা তো। এই জন্য আমরা দুজন আমরা সুইডেনে গেছিলাম শুধু এটার জন্যই, ওইটার পার্ট হিসেবে চলো আমরা নোবেল মিউজিয়ামটা দেখে আসি। আমরা লিটারালি ওই জন্যই গেছিলাম, ওই জন্য গিয়ে দেখে আসছিলাম যে তারা কিভাবে ভাবতে শিখছে। ভাই, আপনি কিন্তু মানে এই যে গোলটা সেট করার পর গোলের জন্য যে ভেতর থেকে একটা ড্রাইভিং ফোর্স কাজ করবে, সেইটারও একটা দারুণ জিনিস আপনি করছেন। সেটা হচ্ছে ওই যে ম্যানিফেস্টেশনের জন্য যেই যে এলিমেন্ট দরকার। আপনার ছেলের কথা চলে আসলো, মাশাআল্লাহ, আল্লাহ ওকে আরো বারাকা দেখ, আমরা যেভাবে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। সো ওকে নিয়ে আপনি অলরেডি ইউনিভার্সিটিগুলো যাচ্ছেন দেশে বিদেশে। সো আপনার কাছে এখন ভাই আল্লাহ আমাদেরও সুযোগ দিয়েছেন, আমরা বাবা, আপনি একটু বলেন তো, মানে একদম ভাইয়ের মতো বাবা হিসেবে আপনি বলেন যে তোমার ছেলেকে নিয়ে এইভাবে এভাবে আগায় ওরে ভাইয়া, এগুলো করো না। না, এটা না বলা খুব ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা বাবা মার জার্নি, প্রত্যেকটা সন্তানের জার্নি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে ডিফারেন্ট। সো বাট যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে প্যারেন্টহুডটা এনজয় করার জায়গাগুলো খুঁজে বের করতে হবে, যে আমি কিসে এনজয় করছি। হ্যাঁ, যে আমার কাছে হচ্ছে প্যারেন্টহুডটা এনজয় করতে হবে, যে ইটস নট এ রেসপন্সিবিলিটি, মানে এটা রেসপন্সিবিলিটি না দেখে কীভাবে আমরা এনজয় করতে পারি একসাথে। যে ও এনজয় করে খেলাধুলা করতে, আচ্ছা চল তোরে তাহলে খেলাধুলাতে কী করবি, চল চল আমি তোরে নিয়ে যাবো হচ্ছে গিয়ে দুবাই খেলতে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে এটা সামর্থ্যের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভিশনটা। হ্যাঁ, যে ঠিক আছে তুই ভর্তি হ। আমি বলছিলাম যে আমি পছন্দ করি ক্রিকেট, চল ক্রিকেট ভর্তি করো। ও বলছেন আমি ফুটবল, আচ্ছা ঠিক আছে চলো ওটা করি। ওইখান থেকে বেছে দাও এটার জন্য ক্রেজি কী করা যায়। হ্যাঁ, ও বলতেছে আচ্ছা বাবা আমি লিখবো। হ্যাঁ, ওকে, তো যদি লিখতেই চাও তোমাকে আমি চলো তোমাকে অ্যাটলিস্ট ওয়ার্ল্ডের বেস্ট লেখক কে আছে অ্যাটলিস্ট মেইল করতে সমস্যা কি। হ্যাঁ, আমি মেইল করে যে রিপ্লাই দেখ না দেখ ওটা তো বড় বিষয়, এটার জন্য তো সামর্থ্য লাগে না। হ্যাঁ, করে তো মানুষজন। হ্যাঁ, ট্রাস্ট মি, আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে পৃথিবীতে বেস্ট রাইটিং কোর্স কে করায়, খোদার কসম আমি বের করার চেষ্টা করছি। হ্যাঁ, যে ওখান থেকে অ্যাটলিস্ট এনরোল হওয়া যাবে। বাংলাদেশ থেকে হয়তো হওয়া যায় না, কিন্তু চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, চেষ্টা তো করছি এবং চেষ্টা করে একজন জায়গায় পাইছি আমি। হ্যাঁ, পাওয়ার পর আমি ওকে এনরোল করাইছি যে কর। হ্যাঁ, কর, যেটা যে খুব বেশি এক্সপেন্সিভ না কিন্তু। হ্যাঁ, কিন্তু থিঙ্কিংটা যে অ্যাটলিস্ট করছে, ঠিক করছে, তো ওইটাও ওকে রেজাল্ট দিচ্ছে, ও রাইটিংয়ে মোটামুটি ভালো করছে। সো ওই জন্য আমার কাছে মনে হচ্ছে এই জার্নিটা আমরা এনজয় করছি। হ্যাঁ, যে ওটার যে ওই মোমেন্টে ক্রেজি কী করা যায়। হ্যাঁ, লেখা নিয়ে ক্রেজি করতে পারে। হ্যাঁ, হতে পারে যে ইয়াংগেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড টু রাইট সিরিজ বুক, ওকে লেখ। হ্যাঁ, লেখ। হ্যাঁ, ওকে লেটস ডু ইট। হ্যাঁ, সো তারপর যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে গ্লোবালি চেঞ্জ মেকার হওয়াটার জার্নিটা খুব মানে proud moment. So if you at least give a vision to your next generation that you have to be change maker, যেটা তাহলে একটা খুব চমৎকার হতে পারে যে 18 কোটির দেশের মানুষে আমাদের অর্জন খুবই কম, মানে আমরা খুব বিগেস্ট ইনোভেশন এখন পর্যন্ত করতেই পারি নাই। সো অ্যাটলিস্ট আমার পরের জেনারেশন, আই এম শিওর যে তোমার সন্তান ব্লেসড যে তোমাদের মতো বাবা পাইছে যে অনেক কিছু জানে। হ্যাঁ, সো আমাদের সন্তানকে অ্যাটলিস্ট ভিশনটা দিতে যে বাপ আমি কিন্তু ইনোভেশন আনতে পারি নাই। হ্যাঁ, যে আমি বলছি যে বাবা আমি কিন্তু নোবেল আনতে পারি নাই, অ্যাটলিস্ট তুই ভিশনটা দেখ। হ্যাঁ, যে আমার দেশটাতে প্রাউড হয় এবং তুইও নতুন কিছু, এবং এই জার্নিতে তুই মজা পাবি। হ্যাঁ, তুই নোবেলের যে জার্নিটা পাবি বা কথার কথা এই যে জার্নিতে তুই মজা পাবি, নতুন কিছু ইনোভেট করলে মজা পাবি, মানুষ তোকে সম্মান করবে। সো রাদার দ্যান গোয়িং টু এ ভেরি কনভেনশনাল ওয়ে। হ্যাঁ, সো এই যে ভিশনটা যদি দেওয়া যায়, আই এম শিওর তার একটা ট্যালেন্ট হবে নিশ্চয়ই। তোমাদের ওই ট্যালেন্টটা খুঁজে বের করা এবং ওই ট্যালেন্টটাকে ওকে একটা পিকে দেখা দেওয়া যে বাপ এই দেখ এ হচ্ছে চল তোর এলন মাস্কের সাথে দেখা হোক না হোক। হ্যাঁ, চল চেষ্টা তো করি এবং শিওর যে ট্রাই করলে এটা হবেই। অ্যাটলিস্ট ট্রাই করা এবং ট্রাইটা, এবং আমি বিশ্বাস করো আমি যখন বলছি আমি যখন ওর জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দেখতেছিলাম, ট্রাস্ট মি
ইংল্যান্ড, ইন্ডিয়া এসব জায়গা থেকে, দুবাই থেকে প্রচুর ভুরি ভুরি মানুষ ট্রাই করে। আমার তো কেউ ট্রাই করে নাই। আই স্ট্রংলি বিলিভ করি আমার ছেলের থেকে, ঋতুর থেকে হাজার গুণে ক্যালিবার ছেলে মেয়ে বাংলাদেশে আছে, ট্রাই করে নাই। ভয়ে যে হবেই তো না এরকম ভয় ভয় না, তো- আমরা তো না, না, চিন্তাও করি না। থিঙ্কিং প্রসেস, সো ও মানে থিঙ্কিং প্রসেস। ভাবতেই পারি না যে কি এটা যে সম্ভব। তুই দেখ, মানে আমি এখন ভাবতেছি যে আমার ছেলেটার কোনো একটা পার্টিকুলার জার্নিতে একটা ওয়ার্ল্ড রেকর্ড থাকলে ও কত অ্যাডভান্সড ওয়েতে আগাবে, ও নিজেকে কত কত better confident হবে। হ্যাঁ, ভিশনটা তো সেটা। Visionটা- ওর হ্যাঁ ওর- ভাই। ওর কিন্তু বিগ পিকচারটা দেখা। যেমন আমি জাস্ট বলি, ধরো তোমার আপনার সন্তানের কি মনে হয়েছে এখন পর্যন্ত যে ওর কোন দিকে আগ্রহ? একটা তো আগ্রহ আছে। হ্যাঁ ভাই, ভাই, আমি খুব দেখি কি ও হচ্ছে মানে আমার বড় ভাই যেহেতু আর্মিতে, ছোট ভাই নেভিতে, ওর খেলাধুলাগুলা একটু আর্মি আর নেভি টাইপেরই হয়, মানে So- ওই এই টাইপের So, ভাবে চিন্তা ওর করে। ওর যদি ওর জন্য বিগেস্ট ড্রিম হয়তো যে ওয়ার্ল্ডের সবচেয়ে মানে স্ট্রংগেস্ট আর্মি কাকে আছে, বাংলাদেশ সেনাবাহিনী যাবে, হ্যাঁ, হুম, হুম, তার আগে হুম। ওইটা দেখানো, হ্যাঁ। যেমন at ও least ওটা- নেভি শিপ এগুলো নিয়ে ও Exactly. খুব চিন্তা তো করে। অ্যাটলিস্ট তো বাংলাদেশগুলো তো ইজিলি পসিবল। চট্টগ্রাম একদিন নিয়ে যাওয়া, মানে প্রথম কথা হচ্ছে ওখান থেকে খুঁজে বের করা কি আছে যে ভাই অ্যাটলিস্ট শিপটা দেখান ভাই, হ্যাঁ। হুম, সো এতটুকু তো করা এটা তো যেতে easy পারে, তোর জন্য। হ্যাঁ। এটা আমার জন্য হ্যাঁ, খুবই এটা easy তো ওর জন্য। খুব ইজি, Exactly. মানে এই যে না ভাই আপনি যে বললেন, হ্যাঁ। এটা বলার পরে কি হলো, ওকে তাহলে করব, হ্যাঁ। এইটাই মনে হয় ভাইয়া বলতেছে যে বাবা মা কিভাবে Exactly. চিন্তা চিন্তা করতেছে কিনা। সো ওই জার্নি তো মজা পাওয়া যাবে। তো ওই জার্নি করলে তুমি কিন্তু একটা টাস্ক পাইলা, যে হ্যাঁ। তুমি কিন্তু একটা এঙ্গেজিং টাস্ক পাইলা। নাহলে তো আমার টাস্ক কি, হ্যাঁ, আমার বাসায় গিয়ে যাওয়ার পর তো আমার আসলে কাজ নেই যে আমি কি করবো। আর ও নানা রকম, আচ্ছা বাপ তুই তোর কাজ কর। আচ্ছা ভাই, এই যে হ্যাঁ। খুব ভালো একটা জায়গায় নিয়ে আসছেন যে খুব বড় ড্রিম ওদের জন্য দেখে রাখি হচ্ছে যে ওই যে বাচ্চারা যেসব প্লে জোন গুলায় খেলে, হ্যাঁ তোমাকে নিয়ে যাব, এইটাই করে রাখছে ওর জন্য একটা ওয়াও মোমেন্ট। হুম। অন টপ অফ দ্যাট ও আবার নানান রকম জিনিস এঙ্গেজমেন্ট হইতে গেলে মনে করেন টায়ার্ড হয়ে বিরক্ত লাগে। আপনি তো প্রত্যেকটা জিনিস আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছেন, অথবা ওই যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে। বাবা হিসেবে সন্তানের কাজে বিরক্ত হব না, এটা কি আদৌ পসিবল? আর যদি বিরক্ত হইতে থাকি ওই জায়গাগুলো কিভাবে মেনটেন করব, কন্ট্রোল করব বা ওকে গাইড করব? এটা তো খুব কমন বিষয়। মানে সবসময় এনার্জি লেভেল ধরে রাখো তো সেম না। সারাক্ষণ গল্প বলতেছে, ও মানে বিরক্ত করতেছে, এটা তো বাট আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটাতেও বিরক্ত হইলে, বিরক্তটা বেশি প্রকাশ করলে না, এটা হিউজ ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ। সো এখন পর্যন্ত আমি, ওর 12 বছর চলতেছে, আমি এখন পর্যন্ত কোনোদিনও গায়ে হাত দিই নাই, কোনোদিনও না, নট এ সিঙ্গেল ডে। সো এটা আমি নিজেকে কন্ট্রোল করি। মানে প্রচন্ড আমারও রাগ হয়, হ্যাঁ, একই কথা শুনতেছে না এই জেনারেশন ছেলে পেলে। ও তো ছোট মানুষ, হ্যাঁ, ওরও তো রুলস ভাঙতে ইচ্ছা করে, হ্যাঁ। সো ওই জায়গাটা ইচ্ছা করে। সো আমি হাজারো চেষ্টা করি যে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হচ্ছে যে আমি ওকে অনেকদিন ধরে বলতেছি যে ও গোসলটা স্কুল থেকে আস্তে আস্তে 3টা-4টা বেজে যায়। তো আসলে ওর থাকে যে সারাদিন স্কুল করে আসছো, খেলবে, হ্যাঁ, ওর বন্ধুদের সাথে একটু গল্প করবে, খেলবে, এসেই বসে পড়ে। সো গোসলটা করে হচ্ছে সন্ধ্যা 5টা, 6টা, 7টার দিকে। সো আমি ওকে বলছি বাবা এটা ডিসিপ্লিনটা ভাঙবে না, এবং ও প্রতিদিনও গ্রিজের চালে গরম পানিতে করে, হ্যাঁ। ওকে, আমি 1 দিন বলছি, 2 দিন বলছি, 3 দিন বলছি, 4 দিন বলছি, শুনে না। সো আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছি, যে আমি বলছি যে একটা কাজ করি। তো আমি 2 জায়গায় বলছি, আমি ওর মামারে বলছি ওরে একটা আর্টিকেল পাঠাও, আমি তোমার একটা আর্টিকেল পাঠাচ্ছি, তুমি ওরে পাঠাও, হ্যাঁ, পাঠায় বলো যে গরম পানিতে গোসল করলে কোন প্রবলেমগুলো হয়, হি উইল আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। সো ওই জিনিসটা পাঠাও, হ্যাঁ। আমি জানি যে ও থার্ড পার্টি থেকে শুনলে এবং এভাবে পড়লে, হ্যাঁ, ইট উইল ইম্প্যাক্ট, হ্যাঁ। ওর সাথে এটা আস্তে করে ওর হ্যাবিট চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ। সিরিয়াসলি? অথবা ওর কোনো একটা আমি ওর কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে বসছি, হ্যাঁ, ওর হয়তো কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে বলছি যে আম্মু তুমি কিন্তু ঋতুকে এটা বলবা যে ও যে চুলটা এভাবে আশ্রয় দিচ্ছে, হয়তো তোমার কি মনে হয়, তোমার কি ভালো লাগতেছে? বলে না, এখন তুমি ওর বইলো তো, হ্যাঁ। দেখলাম যে এটা খুব ভালো ইম্প্যাক্ট ফেলে। আমার বলাটাই, আমি হচ্ছে যেটা পজিটিভ জিনিসই, সেটা হয়তো ও ফ্রেন্ড সার্কেল থেকে ও ওটাকে আরো বেশি ভাবে বলছে, বাবা মা তো সারাক্ষণ উপর দিচ্ছে, হ্যাঁ, জিনিসটা একটু অন্যভাবে ঘুরাই বললে, হ্যাঁ। মানে এটা মনে হয় দারুণ একটা লার্নিং যে হচ্ছে সামটাইমস কথাটা বলা ইম্পর্টেন্ট, বাট কে বলতেছে সেইটা বোঝাটা Exactly, এবং খুব important. লজিক্যাল জিনিসটাও যে আমি বের করে নিছি যে গরম পানিতে গোসল করলে যে কোন যে ঝামেলা হবে, এবং আমি জানি যে ও খুব চুল নিয়ে সেন্সিটিভ। আমি ওই জন্য বলছি যে ওরে বলো যে গরম পানিতে গোসল করলে চুলের ক্ষতি হয়, হ্যাঁ। So, ও ওইটাই পাঠাইছে, হ্যাঁ, ওর ওই জায়গাটাতে আছে, হ্যাঁ, লজিক, হ্যাঁ। আমি জানি যে জেন আলফা লজিক ছাড়া বিশ্বাস করবে না, হ্যাঁ। বুলশিট দিবা, খাবে না। ভাই আমি সুভাষ ভাই, আমি একটা জিনিস
কয়টা জিনিস আছে। একটা জিনিস আমি জেনুইনলি জানতে চাই, যখন আমি আপনাকে দেখি, মানে ইউ আর সামওয়ান আই লুক আপ টু বি অনেস্ট উইথ ইউ, অ্যান্ড দের আর ভেরি ফিউ পিপল আই লুক আপ টু, ইউ আর ওয়ান অফ দেম। আমি একটা জিনিস জানতে চাই, ইফ ইটস নট টু পার্সোনাল, যে আসলে আঙ্কেল আন্টি আপনাকে কিভাবে রেইজ করছে যার কারণে ইউ আর হু ইউ আর? আব্বার ডেফিনেটলি আম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে বোথ অফ দেম টু বোথ অফ দেম। সো যেটা সবচেয়ে বড় কথা ছিল যে আমি ইমেন্স ভালোবাসা পেয়ে বড় হয়েছি, হ্যাঁ। বাবা মার। এবং আমার বাবা খুব যে মানে সলভেন্ট ছিল আমি বলবো না, হ্যাঁ, কিন্তু আমার চাহিদার যতটুকু চাহিদা ছিল তার সবটুকু সে দেওয়ার চেষ্টা করছে, মানে সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। ধর কথা আমি ছোটবেলায় ভাগকুলের মিষ্টি পছন্দ করতাম, হ্যাঁ। তো আমি দেখছি আমার বাবাকে পৃথিবীর যেমনি হোক সন্ধ্যাবেলায় একটা হলেও ওই মিষ্টিটা থাকতো আমার বাসায়, হ্যাঁ, ওই রেসপেক্টের জায়গাটা থাকতো। আমি দেখছি আমার বাবাকে মাকে আমার পরীক্ষাকালকে সবকিছু সুন্দর করে গুছায় দিয়ে টেবিলের মধ্যে আগের দিন করে রেডি করে রেখে দিছে। আমার বাবা বলছে যে চলো জামা কাপড় সবগুলো গুছায় তোমাকে রেখে দিই, হ্যাঁ। সো ওই ডিসিপ্লিনের জায়গাটা ভোর 5টার সময় কিছু না হইলেও মশারির ইয়েটা আমার মুখের উপরে, হ্যাঁ, এবং কিছু জিনিস এমনভাবে ঢুকাই দিছে, বিশ্বাস করো, মানে আমি লাস ভেগাসে গিয়েও, হ্যাঁ, সারা রাত বন্ধুদের সাথে ঘুরতে পারি নাই। কিছু জিনিস আমাকে পুল করে, হ্যাঁ, কিছু জিনিস পুল করে নিয়ে যায়, হ্যাঁ। না এগুলো এত কিছু আই না, কিছু জিনিস পুল করে নিয়ে যায় যে ওই জিনিসটা ওই জোনটা ভাঙা যাবে না, মানে একটা জোন আব্বা তৈরি করে দিছে আমার কোথাও একটা বৃত্ত, ওই বৃত্তটা ভাঙা যাবে না। তাই বলে যে আমি বৃত্ত ভাঙি নাই জীবনে তা না, ভাঙছি, হ্যাঁ, কিন্তু টেনে ধরে, বারবারই টেনে ধরে। সো আমার কাছে মনে হয়েছে যে আব্বার এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে অ্যাটলিস্ট কিছু একটা ঢুকাই দিছে যেটা আমাকে টেনে ধরে, হ্যাঁ। সো ওই টেনে ধরাটা মনে হয় একটা বিশাল কিছু হইতে পারে, এবং এটা একটা বিশাল শিক্ষা হইতে পারে। যেন আমার কাছে বারবার মনে হয় যে আমিও যদি আমার সন্তানকে, এখন আমি কিন্তু বাবা মার সাথেই থাকি, সো আমি ওই জায়গাটাতে মিস করতে চাই না, যে ভ্যালুসের জায়গাটা আমার বাবা মা তার নাতির মধ্যে দিয়ে যাক, হ্যাঁ, যতদিনে বেঁচে আছেন। সো অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে মি অ্যান্ড মাই সান বোথ উইল বি ব্লেসড, হ্যাঁ। একটা কথা আছে না যে কি, মানে when you judge a man, don't judge him based on মানে what he has achieved, judge him based on what his son has achieved or son has done. মানে ওই জিনিসটা আমি দেখতেছি যে কি মাশাআল্লাহ, মানে আঙ্কেল ইজ সাকসেসফুল। আমি বলবো আঙ্কেল একটা সাকসেসফুল বাবা, এবং আমি মনে করি আপনিও একজন সাকসেসফুল বাবা। আমার কাছে বারবারই মনে হয়েছে যে আব্বা আমি সাকসেসফুল কিনা ওটার জন্য আব্বার বিগেস্ট অ্যাচিভমেন্ট হয়েছে আব্বা ওই আমাকে বৃত্তটার মধ্যে রেখে করেছে, যেটা আমাকে টেনে ধরে। এইটা হচ্ছে বিগেস্ট সাকসেস। ধরো সাকসেসের তো কোনো সংজ্ঞার কোনো শেষ নাই, হ্যাঁ, এবং টাকা পয়সা দিয়ে তুমি সাকসেস মেজার করতে পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আব্বার বিগেস্ট সাকসেস হতে পারে আমার ওই জোনটাকে ভাঙতে গেলেই, বারবার ভাঙতে ইচ্ছা করলেও আমাকে কেউ না কেউ টেনে একটা ধরে। আই রিয়েলি ওয়ান্ট মাই টিম মেম্বার্স টু গ্রো। একটা ছেলেকে যে গ্রো করাবো, হ্যাঁ, দেখা যায় 1 বছর সময় দিতে চাই, 6 মাস সময় দিতে চাই, বা 2 বছরও। ভাই একজন ভালো নেগোশিয়েটর, ওয়েল স্পিকার, এই যে কোয়ালিটিগুলো তাদের ভিতর গ্রো করবে, লিডারশিপ গ্রো করবে, কিভাবে নার্চার করবো ভাইয়া? অনেক সময় আই গেট লস্ট। আমি পাঠালাম, পরবর্তীতে দেখি কি ডিল হয় নাই, আবার আমি গেলে ডিল হয়ে যাচ্ছে। এগুলো কোন জায়গাগুলো আমি হয়তো ধরতে পারতেছি না ভাইয়া। আমার কাছে মনে হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট ইজ এ ভেরি বিগ থিং। সো প্রথম কথা হচ্ছে সাকসেসর হিসেবে তাকে সিলেক্ট করা উচিত যে আসলে এই পদের জন্য যোগ্য হতে পারে, হ্যাঁ। সো যে কাজের জন্য পাঠাইলে তো হবে না, হ্যাঁ। সো আমাকে বুঝতে হবে যে কে ডিল ক্র্যাক করতে পারবে, যে কে ডিল ক্র্যাক করতে পারবে না। সো ডিল ক্র্যাক যে করতে পারবে তাকে ডেফিনেটলি তোমার সাথে আগের 10টা মিটিংয়ে যাইতে হইতো, হ্যাঁ। সো ইউ হ্যাভ টু সেট আ কাইন্ড অফ তার সাথে একটা সাকসেশন প্ল্যানিং করে ফেলা উচিত, যে ওকে লেটস মেক এ ডিল, 10টা মিটিং আমরা একসাথে করব, হ্যাঁ। প্রথম 5টা আমি ডিল করব, তুমি দেখো, হ্যাঁ। পরের 2টায় আমি তোমার সাথে, বা 3টায় আমি তোমার সাথে থাকবো, আমি কোনো কথা বলবো না, হ্যাঁ, কিন্তু আমি তোমার সাথে থাকবো, হ্যাঁ, কিন্তু ভুল থাকবো। লাস্ট 2টা তুমি নিজে করবা, হ্যাঁ, আমি জাস্ট করবো, তারপর তুমি যান, হ্যাঁ। সো এবং এইটাকে আমাদের সবচেয়ে বড়, বাঙালিদের যেটা সবচেয়ে বড়, আমরা ডকুমেন্টেশন করি না, এবং সেই জায়গাটাকে ওকে দেখাই না, ওকে জার্নিটা দেখাইতে হবে। চলো তোমাকে একটা সাকসেশন প্ল্যানিং এর আমার কাছে মনে হচ্ছে আমার পরে তুমি নেগোশিয়েটর হবা, হ্যাঁ। সো এই জন্য আমরা যেটা করি, আমরা মিটিং লিড দেওয়ার জন্য নর্মালি মিটিং লিডে কে কথা বলে? বসই কথা বলে, বসই বেশি কথা, অথবা বস আপনি ডিসিশন দেন। আমি একটা
হিডেন ফর্মুলা শিখাইতে পারি, Please. যেটা দিতে পারি, যেটা দিয়ে এই তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ। সো সেটা ফর্মুলা হচ্ছে গিয়ে POCR। হ্যাঁ, POCR। সো POCR হচ্ছে আমাদের দেশে যেটা হয়, যেটা বলছে যে এই ও আসছে শুধু প্রবলেম নিয়ে আসে, এমপ্লয়ি বা আমার কলিগরা সবসময় কি বড় বড় প্রবলেম নিয়ে আসে। প্রবলেম বস এই তো ভেঙে গেছে, হ্যাঁ বস ওইটা তো ক্লায়েন্ট তো ভেঙে গেছে, হ্যাঁ বস ক্লায়েন্ট তো এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। তাহলে কি কি করতে হবে? বসের ডিসিশন, বস বলে যে এটা করো। বস কিন্তু ওই কনটেক্সটে জানেও না খুব একটা বেশি। হ্যাঁ, এমন হইতে পারে যে তুমি কি সব জানো, এমন তো নাও হইতে না, পারে। না, হ্যাঁ, না, না। অনেক সময় ও যা বলতেছে তাও সত্য নাও হইতে পারে। হুম, হ্যাঁ, সো আমাদের কোম্পানিতে যে কোনো ধরনের প্রবলেম বলার আগে এই ধরনের ওকে সাকসেসর বা ওকে অ্যাকাউন্টেবল বানানোর জন্য যে কোনো প্রবলেম স্টেটমেন্ট আমি একটা ফরম্যাট করে আছে, একটা টেমপ্লেট আছে। পি দিয়ে প্রবলেমটাকে লেখো, বাংলায় হোক ইংলিশে হোক, স্পষ্ট করে লেখো যে প্রবলেমটা লেখো। প্রবলেম স্টেটমেন্টটা লেখা মানে অর্ধেক প্রবলেম সলভ। কেন? যে আর তুমি প্রবলেমটাই লেখো না। হ্যাঁ, তুমি বলছো হচ্ছে গিয়ে যে বস ক্লায়েন্ট ভেঙে গেছে, কিন্তু ক্লায়েন্ট কেন ভেঙে গেছে, হ্যাঁ সেটা সহ লেখো, সেটা কারণও তো আছে। প্রবলেমটা লেখো। প্রবলেমটার পরে এবার ওতে আসবে অপশনস। তুমি লেখো, তুমি আমার কাছে আসার আগে তুমি বলো না এটাতে প্রবলেম অপশনস কি হইতে পারে। ওকে। তুমি জানো না, তুমি আসছো এতদিন কাজ করতো, তুমি জানো না, তোমার মধ্যে কি বিবেক বুদ্ধি নাই? কিছু তো আছে। হ্যাঁ, লেখো না, ভুল হোক শুদ্ধ হোক লেখো। লিখছে। এবার সিতে আমার সাথে বলার আগে বসের কাছে আসছো, তুমি তোমার কলিগদের সাথে একবার দিয়ে করেন। না হলে হবে কি, ও যেই সলিউশন দেবেন আরেকজন বলবে স্যার দেখছেন জাকের সাহেব যেসব বলছে এটা তো কোনো ওর্থলেস জিনিস সব। হ্যাঁ, তো আমি যখন এইটা কনসাল্ট করে আসবে, ও তো জীবনে কইতে পারবে না যে আমি তো বস কনসাল্ট করে আসছি। আর ও রেসপেক্ট ফিল করবে যে বস ও আমার সাথে ডিসকাস করছে। তাহলে কি হলো, প্রবলেমটা খুব সুন্দর করে লিখছে, হ্যাঁ। অপশনস ওর মতো দিছে, সিতে কনসাল্ট করে নিয়ে আসছে। হ্যাঁ। আরে আমি বলবো যে তুমি এই অপশনসগুলোতে একটা রিকমেন্ডেশন তুমি সাজেস্ট করো যে বস কোনটা করা উচিত। হ্যাঁ, তুমি বলো করা উচিত। হ্যাঁ, এরপর আমার কাজ কি, আমার কাজ অর্ধেক ডান। যে আমার কাজ অর্ধেক ডান, যেবার যে আমি বলবো কি তোমার রিকমেন্ডেশনটা সুন্দর আছে, গো ফর ইট। হ্যাঁ, এখন আমি ভ্যালিডেট করলাম কিন্তু। হ্যাঁ, আর আমার অভিজ্ঞতা যদি বলে যে ও আসলে অপশনস মিস করছে, হ্যাঁ এই তুমি কিন্তু বার্ডস আই ভিউটা দেখতে পাও নাই, তুমি প্রবলেমটা এইভাবে দেখতেছিলা, আমার অভিজ্ঞতা বলে তুমি এই অপশনসটা মিস করছো, তুমি কি দেখছো, একটু ভেবে দেখো তো, আবার একটু কনসাল্ট করে আসো তো এটা আমার কথাটা ঠিক আছে কিনা। এতে ও এম্পাওয়ার্ড ফিল করলো, জীবনও বলবে না। নালে কি হবে জানো, তুমি যেই ডিসিশন দিবা বস আপনি কইছিলেন, এটা ওরে থাকবে ম্যাক্সিমাম। অর্গানাইজেশন পলিটিক্স কমে যাবে, কারণ ও কনসাল্ট করে আসছে, অ্যাকাউন্টের পিছিয়ে লাগবে না। হ্যাঁ, প্লাস তোমার কাজ সহজ, গোছানো, অ্যাপ্রুভাল ম্যাট্রিক্স আলাদা আলাদা করে মেইল করতে হবে না, এই করো সেই করো, বস আপনি বলছিলেন কি বলেন নাই, এই অ্যাপ্রুভাল দেওয়াটা খুব ইজি। তোমার কাজ হচ্ছে লাস্টের রিকমেন্ডেশন জায়গাটা ঠিক আছে আমার জায়গায় লিখে রাখো এগ্রিড, অর আমার কাছে দুইটা অপশনস আরো মনে হচ্ছে তুমি লিখে মিস করছো, এই দুইটা লিখে এইটা একটু দেখবা তুমি কি এগ্রি কিনা আমার সাথে, তাহলে এই নতুন অপশনটা বেসড অন ইওর এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, কারণ আমি বার্ডস আই ভিউ আছে। হ্যাঁ, আমার বার্ডস আই ভিউ আছে, সো আমি ওখান থেকে বললাম যে তুমি এইভাবে দেখতে পারো। তাহলে কিন্তু অর্ধেক কাজ ইজি। তোমার ডকুমেন্টেশন খুব সুন্দর গুছানো থাকলো, তুমি এইটা ফিউচারে যে কোনো ডকুমেন্টেশন ইউজ করতে পারবা, এরপরে যে সাকসেসর আসবে তার জন্য ডকুমেন্টেশন ডেটা রেডি। চমৎকার একটা প্রুভেন প্রসেস। এটার সাথে একটা রিসেন্টলি একটা কথা শুনছিলাম একজনের কাছে, সো ওটা অনেকটা মিলে যায় যে ডোন্ট জাস্ট ডেলিগেট দ্য টাস্ক, ডেলিগেট দ্য অথরিটি। এক্স্যাক্টলি সেটাই। এবং কমপ্লিট তুমি একদম তুমি বলছিলে যে তুমি কিভাবে গ্রুম করবা, সো এই তোমার নেক্সট জেনারেশন যদি এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, ও 3 বা 4 বার লিখলে ওর মধ্যে ডিসিশন ক্যাপাসিটি, ও দেখতেছে বস তো 90% টাইম আমার সাথে এগ্রি করে, কাজ হয়ে গেল। ও কনফিডেন্সটা ওর কনফিডেন্স অন্য লেভেলে। ও আচ্ছা তা আমি তো ভালো বুঝি। ও করে কি, ও নিজের সারাক্ষণ যে কেউ কোনো বস আপনি বলেন, রিস্ক নিতে যাবে না। হ্যাঁ ও রিস্ক নিতে চায় না। হ্যাঁ, আর আমি বলছি যে এই তুমি বলছো তোমার ডিসিশন আমি এগ্রি করছি, তোমার দায়িত্ব তো উঠাও। হ্যাঁ হ্যাঁ, এবার নাও, ও তো নিজের রেসপন্সিবিলিটি, হ্যাঁ তো ও নিজের মধ্যে ফিল করবে। আর আমি বললে ওইটাকে নির্দেশ মনে করে, আর ও করলে ওই তো বলছে তুমি কইছো তুমি এক্সিকিউট করো, আমি তো এগ্রি করছি। শুভেশ ভাই, হ্যাঁ, আপনি 42টার বেশি দেশে ঘুরছেন। আপনি ঘুরছেন, অনেক কিছু জানছেন, শিখছেন এবং আমাদেরকেও শেখাচ্ছেন, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন। আপনি একটু আপনার কিছু বেস্ট এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করে বা পার্সপেক্টিভ শেয়ার করে। আমি বলতেছিলাম যে আমি আসলে যেই দেশেই যাই সেই দেশের সবার আগে আমি বোঝার চেষ্টা করি সেই দেশের উত্থানটা কিভাবে হয়েছে। এটা আমার শেখার একটা অদ্ভুত রকমের আগ্রহ যে সেই দেশটা কিভাবে গেছে। যেমন আমি বলতেছিলাম যে আমি সিঙ্গাপুরে আমি এর আগেও বহুতবার গেছি, কিন্তু প্রত্যেকবার গিয়ে আমি ওদের
দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করি। এবং আমার কাছে বারবার মনে হয় এই একটা দেশ ৩০ বছরে আমার থেকে পিছায় ছিল একটা জেলের দেশ, ছোট্ট একটা দেশ, যে দেশে কোনো প্রাকৃতিক সম্পদ নাই, যে দেশে কোনো রকমের যে দেশে করাপশন ছিল অনেক বেশি, যে দেশে গরিব ছিল অনেক বেশি, সেই দেশ কেমনে ধাপ করে নাম্বার 1 হলো। এগেইন আবার বলছি পাসপোর্টের ইন্ডেক্সের দিক থেকে ইউরোপ আমেরিকার দেশগুলো দিল নাম্বার 1 হইতে। হ্যাঁ, কেমনে দিল? মানে কিছু তো একটা আছে। এই মানুষগুলো দেখলে কিন্তু সেরকম বুদ্ধিমান মনে হয় না। আমাদের বাঙালি দেখলে যেমন চমৎকার, যেমন ছেলেটা দেখলে চোখ জল করে যে হ্যাঁ, যে অনেক কিছু বুঝে। হ্যাঁ, ওদের দেখলে কিন্তু একজনের মনে হয় না যে সে চমৎকার বুদ্ধিমান, কিন্তু তারা পৃথিবীর নাম্বার 1 দেশগুলোর মধ্যে একটা। এই মানুষগুলো একটা। কি আছে ভাই এদের মধ্যে? এটা আমার কাছে একটা ইমেন্স লার্নিং মনে হয়েছে, যে এটার থেকে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মোমেন্টে আমি শুধুই শিখার চেষ্টা করি যে ও কি সিস্টেম ডেভেলপ করছে, ওর এডুকেশন সিস্টেমটা কি একটু দেখি তো, ওর ইউনিভার্সিটিতে কি পড়ায়, মানে সিলেবাস কি অন্যরকম নাকি? হ্যাঁ, মানে তাহলে তো কপি করাই যায় তো। হ্যাঁ, তাহলে মানে কি হইতেছে ঘটনাটা? হ্যাঁ, সেই জিনিসটা কোথাও, ওর হাম্বলনেসটা আসতেছে কোত্থেকে? হ্যাঁ, আমরা জাপানিজ থেকে শুনছি জাপানিজ মানুষরা সবচেয়ে বেশি হাম্বল। হ্যাঁ, জাপানিজরা থিঙ্কিং করে অন্যরকম ভাবে, ওরা চিন্তা করে। চাইনিজরা একভাবে চিন্তা করে। যেমন আমি চাইনিজ আর জাপানিজের মধ্যে একটা বড় রকমের পার্থক্য দেখতেছি, যে চাইনিজরা কোনো একটা প্রোডাক্টকে নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দেয়। জাপানিজরা একটু অন্যভাবে চিন্তা করে। জাপানিজরা এটাকে, ওরা সিস্টেম ফলো করে। ওরা হচ্ছে গিয়ে আগের শিক্ষা, ওদের কালচার, ওদের ওরা ওই পার্টিকুলার প্রসেস ফলো করে কোয়ালিটি এসব ফোকাস করার চেষ্টা করে। চাইনিজরা অন্যভাবে চিন্তা করে, সিঙ্গাপুরিয়ানরা অন্যভাবে চিন্তা করে, ইউরোপিয়ানরা অন্যভাবে চিন্তা করে। সো আমার কাছে বিগেস্ট লার্নিং মনে হয় এই যে থিঙ্কিং প্রসেস, ওদের সাথে কথা বলার সময় আচ্ছা এইভাবে চিন্তা করে। ওরা কোন টুলসটা ইউজ করতেছে, পার্টিকুলার একটা প্রবলেমের জন্য কে কোন টুলস ইউজ করতেছে, এর চেয়ে তো বড় লার্নিং হতে পারে না। 3টে লার্নিং হলে আচ্ছা এটা এদেরও, তাহলে মধ্যবর্তী তুমি একটা কিছু শিখে যেতে পারবে এবং তুমি নিজে করতে পারবা। এবং আমার কাছে মনে হয়েছে যে এই দেশগুলো এতগুলো নোবেল পাইছে, এতগুলো অ্যাচিভমেন্ট করছে, এত ইনোভেশন করছে, ডেফিনেটলি দে হ্যাভ ক্র্যাকড সামথিং। না হলে এই নর্মাল লোকগুলো কিভাবে এত প্রতিভাবান হয়? প্রত্যেকটা সেক্টরে তুমি পারতেছো না কেন? মানে এটা কোনো কথা? মানে 18 কোটি মানুষের দেশে তুমি কোনো কিছুতে পারতেছো না, এটা কোনো কথা? সিঙ্গাপুর 60 লাখ হবে, কিন্তু এগুলো প্রত্যেকটা অ্যাসেট হয়ে যেতেছে। এবং হ্যাঁ, তাহলে অ্যাসেট হইতেছে, তুমি পারতেছো না। তাহলে আমার তো, তুমি চিন্তা করো, যদি আমাদের এই লেভেলের অ্যাসেট যদি আমরা তৈরি করি, আমরা তো ভাই পুরো পৃথিবী কাঁপায় ফেলতে পারবো যদি আমি অ্যাসেট বানাতে পারতাম। তাহলে সিঙ্গাপুর অ্যাকচুয়ালি করছেটা কি? ওদের একজন নেতা, হ্যাঁ, পুরো সিস্টেমটাকে সেইভাবে চেঞ্জ করে ফেলছে এবং ওরা জাস্ট ব্লাইন্ডলি ফলো করছে। আমি প্রথম কনভারসেশন যেভাবে শুরু করছিলাম যে ইউ হ্যাভ টু ফলো দ্য বেস্ট প্র্যাকটিসেস, ফলো করে যাওয়া। হ্যাঁ, বেশি কিছু বুঝতে যাওয়া ডিফিকাল্ট। অ্যান্ড আমাদের যেটা হয়েছে, তোমাকে বলছি আমি এই পথ দিয়ে হাঁটো, আমাদের অধিক বেশি বুদ্ধি কানিং হওয়ার কারণে আমরা একটু অন্য পথে, আচ্ছা বলছে, হ্যাঁ একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, আমাদের মন ছটফট করে একটু অন্যভাবে। এক্সপ্লোরিং মাইন্ড ভালো, কিন্তু বেসিক ভুলে গিয়ে এক্সপ্লোরিং মাইন্ড হওয়ার ডিফিকাল্ট। ওই জন্যই বললাম যে আমি অন্য জায়গায় না করতে গিয়ে বেস্ট প্র্যাকটিসটা ফলো করি, কারণ এইটাই সবাই শিখছে। এই লার্নিংসটা সবাই দেওয়া দরকার। আমি শিওর যে কোরআন ডেফিনেটলি বলে দিছে আমাকে ফলো করো, তাই না? প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে, তুমি তো বলে নাই যে অন্য জায়গায় যাও, তাই না? ভাইয়া ইন্টারেস্টিং আপনি যে কথাটা বললেন না, মানে আমরা তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো জায়গাতে শুনি, মানে উনি খুব হাম্বলি জিনিসটা রিসিভ করেছেন, রেগে যান না। একবার একটা ঘটনায়, আমি এটা সরি আল্লাহ মাফ করে, একটা ভুল না হোক, যে আমি শুনেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন অন্যান্য রিলিজিয়াস স্ক্রিপচারও দেখছেন, জানছেন, এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন একটু রাগ করতেছিলেন যে তোমাকে তো অলরেডি, দিস ইজ অলরেডি গিভেন। হ্যাঁ, ওই যে আপনি বললেন না ফলো, হ্যাঁ ফলো, জাস্ট ফলো। সেটাই নিজের তোমার এক্সপ্লোর না ভাই, তুমি আগে ফলো করো, বেসিকটা করে তারপর না তুমি ইয়ে করো। তুমি ওটা তো করো নাই, তুমি বেসটা গিয়ে না তুমি এক্সপ্লোর করা শুরু করবা। মানে ব্যাপারটা হচ্ছে আগে অপটিমাইজেশন চিন্তা করি। এক্স্যাক্টলি, আগে এইটা হচ্ছে কি সমস্যা, যে আমি না আগে রেজাল্টটা গিয়ে চিন্তা করা শুরু করি, যে আমি আগে অন্যভাবে ফাইন টিউনিংটা সবার প্রথমে করি। হ্যাঁ, না দরকার নাই, কিন্তু এক্সিকিউশনে জিনিস তো নাই, টিউনটা করবো কিসে? টিউনটা করবো কিসে? ভাইয়া আপনি না একটা কথা বলতেছিলেন, এবং আমার আমি যখন জব করছিলাম, আলহামদুলিল্লাহ আমার একজন খুব পছন্দের, আমার একজন মেন্টর, লিডার, একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, তিনি এক্স্যাক্ট এই ওয়ার্ডগুলো ইউজ করছিলেন। তো আজকে আমার কাছে অবাক লাগলো যে আমি পৃথিবীতে সেকেন্ড মানুষটা পাইলাম যে এই কথাটা বললো। কথাটা হচ্ছে চোখ জল করে।
আপনার সাথে কথা বলছিলাম, আপনি এই কথাটা আরেকবার ইউজ করছিলেন। আপনি স্কুলের একটা উদাহরণ দিতে গিয়ে কথা বলছিলেন। চোখ জ্বলজ্বল করে, এইটা বুঝতে আমার প্রায় ৮-৯ বছর সময় লাগছিল যে একজন বলতে কি দেখবা ওর চোখ জ্বলজ্বল করে, পোটেনশিয়ালিটি। হ্যাঁ, এই চোখ জ্বলজ্বল করেটা ধরে কিভাবে? বলে কি একটা ছেলেকে দেখলে বুঝবা ওর চোখ জ্বলজ্বল করে। বলে কি চোখ আবার জ্বলজ্বল করবে কেন? আবার বলে কি ওকে দিয়ে হবে না, ওর চোখ জ্বলজ্বল করে না। বলে কি চোখ হাসে। কি ভাইয়া? এটা হচ্ছে জেস্চার অ্যান্ড পোস্চার। হ্যাঁ, জেস্চার অ্যান্ড পোস্চার অনেকটা ডিপেন্ড করে যে আগ্রহটা, হ্যাঁ, ইগারনেস টু লার্ন। হ্যাঁ, একটা মানুষ কতটুকু নিতে পারবে বা কতটুকু আগাতে পারবে তার মধ্যে কয়েকটা জিনিস থাকে। ইউর হাম্বলনেস, ইউর ইগারনেস টু লার্ন, হ্যাঁ, ইউর জেস্চার অ্যান্ড পোস্চার, এই কয়টা দেখলে বোঝা যায় একটা মানুষ ভবিষ্যতে আগাবে কিনা। সো ওইটাকেই ইয়েতে যে এইভাবে স্পার্কলিং আইস, যে তুমি তোমার মধ্যে কিছু আছে, ক্ষুধা আছে, ক্ষুধাটা বোঝা যায়, ক্ষুধাটা বোঝা যায়। আরেকটা হচ্ছে যে আমার বসার ধুর ভাই বক করতেছে আজেরা জিনিস, হ্যাঁ, জিনিস নেগলেক্ট করা, ওই জিনিসগুলো বোঝা যায়। ওই বোঝা জিনিসগুলো বললাম যে চোখ জল করে স্পার্কলিং আইস বোঝার হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ওয়েলকামিং থাকে। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজ ওয়েলকামিং থাকে। আমি পজিটিভলি নেওয়া বা চার্জ হওয়ার মতো, আমি কোনো কিছু দিতে চাচ্ছি, তুমি নেওয়ার মতো ক্যাপাসিটি রাখো বা জিনিসটাকে গ্রহণ করার মতো অ্যাডাপ্টিবিলিটি রাখো। সো অ্যাডাপ্টিবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যে আমরা অনেক সময় সিচুয়েশন, আচ্ছা বলছে ধুর, হ্যাঁ, এই যে বলছে ধুরটা ডিফিকাল্ট, সো আমাকে আই হ্যাভ টু ফলো সামওয়ানস পাথ ফার্স্ট, তাই না? যে অ্যাটলিস্ট যে ঠিক আছে, ওকে ভাই এই পথ দিয়ে আমি গেছিলাম, ভাই কি অবস্থা বলেন তো, এই পাথের কি ছিল? যে আমি বলছি ভাই এই পাশে কিন্তু একটা বাঘ আছে, and তুমি পাকলামি করে আসছো না, আমি একটু দেখে আসি গিয়ে। সো তুমি একটু দেখে গেছে, মারা গেছো তুমি। সো এই দেখে আসাটার জন্য ইউ হ্যাভ টু ট্রাস্ট, না? সো ও তো এক ভুল করেই আসছে। হ্যাঁ ভাই ধরেন আমার বা যে কারো টিমে, আপনার টিমে একজন ইনকেপেবল টিম মেম্বার্স আছে, বাট আপনি ইমিডিয়েটলি, কারণ আপনার অর্গানাইজেশন হচ্ছে এত বড় না, তাকে আপনি বাদ দিতে পারতেছেন না, কারণ বাদ দিলে ওটা একটা ইমিডিয়েটলি যাওয়া যাচ্ছে। এই জায়গাটাতে অফকোর্স আমরা সবাই চাই আমাদের টিম মেম্বার্স বা টিমমেটসগুলো ভালো থাকে বা আমাদের অ্যালাইন্ড হয়। তো এই জায়গায় যে বাট ফাউন্ডার্স ছোট যারা কোম্পানি বা আমরা যারা চালাই, এই ক্ষেত্রে ওটা আবার বাদও দেওয়া যাইতেছে। এই জায়গাটা প্রসেসটা আসলে কি হওয়া উচিত? অ্যাগেইন ইটস বেস্ট প্র্যাকটিস আছে এখানেও। হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস আছে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি ওটাকে 2টা কোয়ার্টার ভাগ করা। হ্যাঁ, ওকে একটা লার্নিং জার্নির মধ্যে নিয়ে যাওয়া। ওকে বলা হচ্ছে যে দেখো, তোমাকে এতদিন ধরে এই সময়টুকু দেওয়া হয়েছে এবং ফর সাম রিজনস আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারতেছি না। চলো তোমাকে একটা লার্নিং জার্নির মধ্যে নিয়ে যাই। 6 মাসে উই উইল ডিসাইড যে তোমার লার্নিং জার্নিটা কোন দিকে যাবে। এটা হইলে আমরা লার্নিং জার্নি, এটার আউটকাম দুদিকে যেতে পারে। 6 মাসের লার্নিং জার্নির শেষে তোমার যদি এই ইমপ্রুভমেন্ট হয় তাহলে উই উইল গো টু দিস ফেজ, না হলে উই হ্যাভ টু রেসপেক্টফুলি ডিসকন্টিনিউ। সো ওকে এনাফ টাইম দিলা, ওকে গ্রুমিং করলা, এবং ওই সময়টাকে ইউ হ্যাভ টু গিভ সার্টেন টাইম। যেমন তুমি ওই লার্নিং জার্নির আগেইন প্রথম 3 মাসের একটা সার্টেন টাইমগুলো প্রথম সপ্তাহে প্রত্যেক দিন 1 ঘন্টা করে বসো, পরের সপ্তাহে পুরো সপ্তাহের মধ্যে 3 ঘন্টা করে বসো, তারপর সপ্তাহে 1 ঘন্টা, তারপর 15 দিনে 1 ঘন্টা করে ইউ হ্যাভ টু গিভ ইউর টাইম, যাতে ও বুঝে যে আমার বস আমাকে চেষ্টা করছে গ্রুমিং করার, আমাকে বেস্টটুকু দিছে। ওই 6 মাস পরে ও কিন্তু বুঝবে যে আসলে আমার ফ্লজের কারণে আমি হয় না, এবং আমার 90% ক্ষেত্রে ও ফ্লজ হইতো না। ওর মধ্যে যদি সত্যিই অনুতপ্ত বোধ থাকে যে ও তার নিজেকে ইমপ্রুভ করবে, আদারওয়াইজ তুমি তো বলেই নিছো, তুমি তো আগে রেসপেক্ট দিয়েই নিছো যে ভাইয়া আমরা কিন্তু এটার শেষে আমাদের 2টা পথ বেছে নিতে হবে। এখানে না, মানে আমরা এখানে অত আবেগের কিছু নাই। আবেগ আছে, রেসপেক্ট আছে, কিন্তু সিস্টেমেটিক পথ। এনাফ টাইম দিছো, পারফরমেন্সের বেঞ্চমার্ক সেট করছো, এবং সেট করছো যে তুমি নিজেও বসতেছো কিনা, এবং সেই জায়গাগুলোতে পাথ করছো, সিস্টেম তৈরি করছো, তুমি টাইম দিছো, রাদার দেন তুমি বলে দিছো যে তুই যদি নেক্সট 6 মাস টার্গেট না করস তুই বাদ। না, এই পথটা কিন্তু তা না, কেমনে করবে সেটা দেখায় দাও। ওকে, প্রথম ওই জন্য পার্সনে বসাও, ওকে নিয়ে যাও, ওকে পথ দাও, তুমি এখানে করছো, তুমি চলো, তোমার চ্যালেঞ্জেস গুলো কোথায়। ওকে, ইম্প্যাথির জায়গাটা রেডি করো। ইম্প্যাথির জায়গাটা ইজ এ হিউজ থিং, যে 90% টাইমে আমরা বোঝার চেষ্টা করি না ওর লাইফে কি চলতেছে। হ্যাঁ, সো ওর লাইফে না চিন্তা করে ওর উপর চাপা দিতেছে, হয়তো ও ক্যাপাবলই না ওই জায়গাটার জন্য। ওই জায়গাটা বসো, ও কোথায় স্ট্রাগল করতেছে বুঝো, ও হয়তো আরেক জায়গায় বেস্ট। সো ইম্প্যাথির জায়গাটাতে আমার ডায়রি অফ এ সিইও যে স্টিভ বার্লেট,
ইজ দ্য ফাউন্ডার। ও একটা বই আছে, ওই বইতে বলতেছিল যে কোম্পানিজ বেসিক্যালি recruiting agency, but it's basically a recruiting company. You just align and ও ভিডিও দেখতেছিলাম যে বলছে কি আমি সারা দিন খালি এইটাই করি, just getting the right people in the right place, and give them the right task. give them the right task. I think এই জায়গাটাতে আমি নিজেরও আমার শিক্ষার পেয়ে আছে বা এটা আমার একটা চ্যালেঞ্জ আছে। আপনি কোনো সাজেশন বা কোনো বই বা কোনো কিছু আছে যেগুলা কিনা আমাদের মতো ফাউন্ডার্স যারা আরও আপনারা বেটার কীভাবে এই জায়গাটা? এত একটাই বই বলবো, হ্যাঁ, একটা হচ্ছে ভার্নি হার্নিশের স্কেলিং আপ বুক, হ্যাঁ, ফলো দ্যাট ওয়ান। কেন আবারও বলতেছি, তোমার যে সিলিকন ভ্যালির 90% কোম্পানি ওকে দেখে ওই একটা বই ফলো করে সাকসেসফুল হয়েছে। সো গো উইথ ওয়ান বুক, হ্যাঁ, এবং এটা যে কোনো বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল। অ্যাবসলিউটলি যে কোনো গ্রোয়িং আপ বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল। ভাই আরেকটা বইয়ের কথা তখন জিজ্ঞাসা করেছেন, গুড টু সামথিং। গুড টু গ্রেট, গুড টু গ্রেট। সো ফাউন্ডার্সদের জন্য কিছু বই সাজেস্ট করেন ভাই। ওরা So, আমি তো বললামই যে এত বই বললে তুমি কনফিউজ হয়ে যাবা। হ্যাঁ, তুমি একটা শেষ করো। হ্যাঁ, ইয়ার মতো না না না, ওই যে ওটার মতো, এই রাস্তা হাঁটো। ও আচ্ছা, আর কোন রাস্তা আছে? হ্যাঁ, এই যে না, তুমি এই জন্য বলছি যে যেখানে 90% অনেক কোম্পানি সাকসেসফুল পাইছে, ট্রাই করে দেখো। সো ওখানে গিয়ে ইম্প্রোভাইজ করো, ওখানে গিয়ে পরে তুমি তোমার ইম্প্রোভাইজ করতেই পারো তুমি। বাট ওখান থেকে দেখলে বলবা যে এখনো ভার্নি হার্নিশ থেকে স্কেলিং আপ স্ট্রাকচার নিয়ে, যেমন আমি মাইক কাজী ভাইয়ের সাথে সেদিন কিছু কথা বলতেছিলাম। মাইক কাজী ভাই, ইউ নো দ্যাট মাইক কাজী ভাই যদি এই ভিডিওটা দেখে, সো উনি লিটারালি লাখ লাখ টাকা দিয়ে কোচ হায়ার করে ওনার টিমকে শুধু স্কেলিং আপ বই নিয়ে জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। লাখ লাখ টাকা খরচ করে, 20-30-40 লাখ টাকা খরচ করে ট্রেনার এনে শুধু স্কেলিং আপ বই করেছে। শুধু আমার কথা না, এটা মাইক কাজী ভাই দেখলে উনিও তাই বলবে। সো ফলো ওয়ান বুক। ও একটা বইয়ের কথা বলছে, কিন্তু আজকে কথায় কথায় আমরা 3টা বইয়ের নাম শুনে ফেলেছিলাম। একটা হচ্ছে স্কেলিং আপ, একটা হচ্ছে গুড টু গ্রেট, আর একটা হচ্ছে 10 হ্যাবিটের একটা বলছে। ও না, আমি ওটা বই না, ওটা রকফেলার হ্যাবিটস এর কথা বলছি। রকফেলার হ্যাবিটস এর অনেকগুলো জিনিস স্কেলিং আপে লেখা আছে। ওকে, স্কেলিং আপে ওখানে বলা আছে, ওখানেও রকফেলার হ্যাবিটস ফলো করতে বলছে। সো সি যে ওরাও সাকসেসফুল মানুষগুলোর পদগুলোকে অ্যানালাইসিস করেই বলছে। হ্যাঁ, সো যে দ্য 5am ক্লাব বইটা, হ্যাঁ, সো ও তো ওই সাকসেসফুল মানুষগুলোকে দেখেই তো বলছে নাকি। সো ইটস অল অ্যাবাউট যে সাকসেস স্টোরিগুলো কিভাবে হয়েছে ওই পাথগুলো অ্যানালাইসিস করার জন্য। বলে না যে আইনস্টাইনের ব্রেইন থেকে একটু নিয়ে অ্যানালাইসিস করার জন্য রেখে দিছিল, হ্যাঁ, যে কেন কিভাবে থিঙ্কিং প্রসেসটা। সো এই জিনিসগুলো বোঝা দরকার যে যারা গেছে সেই পাথটা তো কিছু করেই গেছে। সো কেন না আমি ওই পথগুলো ফলো না করি? How much time do you spend on learning? লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মানে এই জিনিসটা আসলে ওই যে আমি বললাম যে শুধু কিউরিয়াস মাইন্ড হচ্ছে কি ইম্পর্টেন্ট, যে কতটা কিউরিয়াস মাইন্ড। যেমন উই ডিসকাস টুগেদার যে কী হলো। আর এখনকার লার্নিংয়ের জন্য তো খুব ইজি, একটা বিশাল প্রশ্ন চ্যাট জিপিটিকে অন্যভাবে জিজ্ঞেস করো, নানানভাবে জিজ্ঞেস করো, ও সামারাইজ করে দিতেছে। সো অথবা এই জায়গাটাতে হচ্ছে মেন্টার খুব ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হচ্ছে এখনকার জেনারেশন মেন্টার ব্যাপারটাকে একদম নাই করে ফেলছে। হ্যাঁ, কিন্তু গ্লোবালি মেন্টারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ শুড হ্যাভ এ মেন্টার, এবং খুব ভালো হয় এটা গ্লোবাল কোনো মেন্টার হলে। ও তোমাকে গাইড করবে হোয়াট আর দ্য বেস্ট থিংস, যে তার সাথে কানেক্ট হয়। আমি যদি ধরেন একটা মেন্টর নিতে চাই আমি পার্সোনালি, তাহলে হোয়াট আর দ্য স্টেপস আমি কিভাবে মেন্টর কানেক্ট হতে পারি, নিতে পারি? দেয়ার আর কাপল অফ ওয়েজ। যেটা হচ্ছে কি, দেশের বড় বড় সিইও যারা আছে তাদের সাথে কানেক্ট হতে পারো। আই এম শিওর দে আর হাম্বল। হ্যাঁ, তাদেরকে বলতে পারো যে ভাইয়া আমি কি আপনার সাথে অ্যাটলিস্ট ক্যালেন্ডারের সপ্তাহে একটা দিন 1 ঘন্টা সেট করতে পারি কিনা। আমি শুধু আপনার থেকে শুনবো, হ্যাঁ, আপনার জার্নি শুনবো, শুধু শুনবো। হ্যাঁ, 1 ঘন্টা দিবেন কিনা। উনি হয়তো 1 সপ্তাহে না দিতে পারলে 2 সপ্তাহে একটা দিতে পারবে। 10 জনকে সিলেক্ট করলা, যাদের পার্সোনালি তোমাকে পছন্দ হয়, যার সাথে মনে হয় তুমি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হইতে পারো। সিমিলারলি তুমি লিঙ্কডইনও সার্চ করতে পারো। লিঙ্কডইনে তুমি ওই যে আমি বলছিলাম যে ওয়াই ডোন্ট ইউ ডিগ, হ্যাঁ, যে চেষ্টা করে দেখো যে আমি আপনার মেন্টরশিপে নিতে চাই। বিশ্বাস করো 100 জনকে অ্যাপ্রোচ করো, 1 জন তোমাকে রিপ্লাই দিবে। মাস্ট। এখানে পেমেন্টের ব্যাপার হইতেই পারে, আবার অনেক ক্ষেত্রে নাও হইতে পারে, আচ্ছা নাও হইতে পারে। অনেকেই আছে স্বপ্রণোদিতভাবে তোমার সাথে বসতেই চাইতে পারে। হ্যাঁ, অনেকেই আছে, মানে আমি শিওর বাংলাদেশেও প্রচুর বড় বড় সিইও আছেন যারা স্বপ্রণোদিতভাবে মানে গল্প করার লোক চায়। তারা চায় পরবর্তী জেনারেশনকে তৈরি করে দিতে, যারা চায় এই, কিন্তু
ক্ষুধার লোকটাই তো নাই, বরঞ্চ বলো যে বাংলাদেশে এরকম খিদার লোক নাই যে শুনতে চায়, জানতে চায়, পরবর্তী করতে চায়। খুব কম, খুব কম আছে। আপনার সাথে আজকে কথা কথা বলার পর হুম। আমার কাছে মনে হচ্ছে অনেক ফাউন্ডার হোক বা এরকম অনেকেই আছে ক্যারিয়ার নিয়ে, আপনার সাথে হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেশন নিতে পারলে হুম। তার অনেক জায়গায় ক্ল্যারিটি আসতো। হ্যাঁ, তো ওইটা কি কখনো কনসালটেন্সি মুডে মানে আপনার কাছ থেকে পাওয়ার কোনো অপরচুনিটি হবে বা আছে? না, অ্যাগেইন আবারও বলছি যে মানে আমার এই জন্যই যেহেতু আমার থেকে অনেক ভালো, ভালো মানুষজন আছে এবং আমি এখনো এমন কিছু অ্যাচিভ করি নাই। বাট হোয়াট আই ক্যান ডু বেসিক্যালি যেটা করতে পারি, যে লার্নিংসটা পাইছি সেই লার্নিংসটা শেয়ার করা। যে True. ধরেন আমরা 6 বছর ধরে, আমি কিন্তু আমার টোটাল ক্যারিয়ার হচ্ছে 17-18 বছরের। হ্যাঁ। 18 বছরের 12 বছর গেছি হচ্ছে গিয়ে নিজেকে খোঁজার চেষ্টা করছি। কন্টিনিউয়াসলি যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ভাইয়া। একটা রিকুইজিশনের হ্যাঁ। হ্যাঁ, বেস্ট টেমপ্লেট কি হইতে পারে? এটা আমি অনেক দিন ধরে খুঁজছি। কিন্তু জাস্ট একটা সিম্পল রিকুইজিশন কিন্তু বলতেছি। অথবা আমি একটা ছোট্ট উদাহরণ দেই, একটা মিটিং ম্যানার্সের। হোয়াট আর দ্য বেস্ট টেমপ্লেট অফ এ মিটিং ম্যানার্স হইতে পারে? এটা আমি অনেক জায়গায় একেকটা একেক রকম যখন পাইছি গুগল থেকে একেকবার একেক রকমভাবে করে নিছি। কিন্তু এই 7 বছর আমি শিখছি যে হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ মিটিং ম্যানার্স ইন দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে। সো যেটা গ্লোবালিও ব্যবহার করে এবং কনফিডেন্টলি বলতে পারি যে গ্লোবালিও ব্যবহার করে। সো এই জিনিসগুলো হয়তো অন্য কারো হেল্প করতে পারে। আমি যে সবগুলো বেস্ট প্র্যাকটিসেস জানি তা না, যেই কটা জানি হয়তো হেল্প করতে পারে। সো আমি চেষ্টা করতেছি হয়তো সেই জায়গাগুলোতে, যেমন আমি ছোট, ছোট এখন কোর্স নেওয়ার বা ট্রেনিং নেওয়ার চেষ্টা করতেছি বা করি। আমি এখন কয়েকটা বেস্ট করতেছি। আমি এর মধ্যে 2টা করছি। এই যেখানে ফাউন্ডাররা, যেখানে লার্নিংসগুলো শেয়ার চেষ্টা করছি যে ভাইয়া আমি এই পর্যন্ত শিখছি। দেখেন এই জার্নিটা আপনাদের কেমন লাগে? হয়তো এফেক্টিভ হতে পারে। আমি 10টা টপিক বললে 5টা টপিক আপনার ভাল লাগবে, 2টা টপিক হয়তো ইমপ্লিমেন্ট করার যোগ্য মতো। কারণ একেকজনের স্ট্রাকচার একেক রকম। তুমি চাইলেই কালকের থেকে করতে পারবে না। ওটা ধারণ করতে হবে। তুমি যার টিম মেম্বার আছে তারও তো ধারণ করতে হবে। নাহলে বলবে যে এগুলো ভাই বড়, বড় কথাই বলেন, এগুলা ইমপ্লিমেন্ট যোগ্য না। বাট ট্রাস্ট মি, এগুলা ইমপ্লিমেন্ট যোগ্য। এবং এভাবেই আবারও বলতেছি, ভার্নি হার্নিশের স্কেলিং অ্যাপ স্ট্রাকচার রিলিজিয়াসলি ফলো করে গুগলে সার্চ করে দেখো কতগুলো কোম্পানি এইভাবেই গেছে, এভাবেই গেছে এবং এভাবে করেই ওরা হয়েছে। আমি কালকে দেখতেছিলাম যে ওয়ার্ল্ডের কোন ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বেরোচ্ছে। হ্যাঁ, কোন ইউনিভার্সিটি যে 100টার উপর বিলিয়নিয়ার বেরোচ্ছে কোথা থেকে। সো একটা প্যাটার্ন দেখো, 100টা বিলিয়নের যদি একটা ভার্সিটি থেকে বের হয়, সো ডেফিনেটলি ওর একটা প্যাটার্ন আছে। তো ওরা একই টাইপের লার্নিং শিখছে। তুমি কি পাকনামি করে অন্য লার্নিং দরকার কি? হ্যাঁ, তো ওইটা ফলো করো না। হ্যাঁ, মানে 100টা বিলিয়নের যেই ভার্সিটিতে বের হয়েছে ও তো নিশ্চয়ই একটা স্ট্রাকচারই পড়ছে, তাই না? And that university was? হার্ভার্ড। হ্যাঁ। সো এটা আমার কাছে মনে হয় যে এই লার্নিংগুলো, বেস্ট লার্নিংগুলো আসলে লাস্ট মোমেন্টেও যদি বলি, একটা কিছু মাথার মধ্যে গেঁথে নিয়ে গেছি, সেটা হচ্ছে যে পাকনামি করার আগে অভিজ্ঞদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা, মানে বেস্ট প্র্যাকটিসটা আগে একদম রিলিজিয়াসলি প্র্যাকটিস করতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি আমার টেকওয়েজ বেশ অনেকগুলো ছিল। একটা হইতেছে যে টাইমের কমিটমেন্টটা আমার কাছে প্রতি যা লাগছে, যে যে একটা টাইম মতো যদি বলি 5টায় কেন 5টা অথবা তার আগে কোনো এবং তুমি যেই হনু হও না কেন, মানে তুমি যেই হনু হও না কেন, মানে এটা যদি যেই হনু হও না কেন, তুমি যদি কাজকে, এবং যদি বলতেছি তুমি যদি আজকে তুমি তোমার অফিসের সবচেয়ে লোয়ার রোলে যে আছে তাকে কমিট করে থাকো, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট ওয়ান। যদি তোমার অনেক বড় আসুক, ইভেন্টও আসুক না কেন, তুমি ওই টাইমের ভ্যালুটা শিখো। দেখবো ও তোমাকে কি লেভেলের টাইম দেয় এবং তোমার কাজ অর্ধেক শেষ হয়ে যাবে ওখানে, যে কারণ তুমি টাইমের রেসপেক্ট করতেছো, তুমি মিটিং করতেছো, তোমার কাজ গোছানো হয়ে যাবে। ইউ হ্যাভ টু ফলো এ পার্টিকুলার ফরম্যাট। তোমার মিটিং ম্যানেজ স্ট্রাকচার থাকতে হবে, তোমার প্রেজেন্টেশন টেমপ্লেট স্ট্রাকচার, তোমার কাজ তুমি দেখবা তোমার কাজ তুমি টাইম পাবা, কারণ তোমার সব গুছানো। ব্যাপারটা হচ্ছে তুমি যদি আগের রাতে সবকিছু ঠিকঠাক মতো করে গুছায় টেবিলে রেখে দাও, পরের দিন তোমাকে খুঁজতে হয়, তোমার টাইম বাঁচে না। প্রত্যেক দিন এটা তুমি জানো, কিন্তু প্রত্যেক দিন তুমি উঠে একই জিনিস খোঁজা শুরু করো। হ্যাঁ, আমার বেল্ট কই, আমার জুতা কই, আমার কই, একই জিনিসটা তুমি আগের রাতেই করতে পারতা, বা একই জিনিস টেমপ্লেট করে রাখো যে দিস দ্য টেমপ্লেট যে আই উইল ফলো। সো আমাদের এই জন্য আমি বলছি যে লাইফ ইজি করার জন্য টাস্ক হচ্ছে, ওকে আমার ক্যালেন্ডার বুকড, আমি জানি আমার কি করতে হবে। ক্যালেন্ডার বুকের মধ্যে ওখানে লেখা আছে 20 মিনিটে শেষ করবো, কি টপিক শেষ করবো।
এবং কোন সময় কি বলবো। তারপর আচ্ছা তারপর লেখা আছে আমি কখন ফলো আপ দিব, ফলো আপ দেওয়ার পর কখন টাস্ক, প্রত্যেকের জব স্কোর কার্ড আছে, আমি জানি কখন তার সাথে কোন সময় বসবো। সবকিছু করার সময় তুমি তো আর কি তোমার কাজ কি তাহলে? আর তোমার তো কাজ নাই। তারপর আমার খুব ইচ্ছা করতেছে আপনার ওখানে একটা ইন্টার্ন করে আসা। অলরাইট, তাহলে আজকে মোটামুটি র্যাম করি। ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু শেয়ার? না, অল গুড। আমি জানি না, আমরা আজকে মনে হয় আমাদের খুব হেভি টপিকের ডিসকাশন হয়ে গেছে। আমি জানি না। না, আমার কাছে মনে হচ্ছে খুবই ইফেক্টিভ ভাই ডিসকাশন, যেটা মানে আমাদের এখানে মানে নোট বুক নিয়ে সব লেখা শুরু করছে। মানে আপনি বলতেছে এরকম আমাদের অনেক এপিসোডে এরকম হয় না, আর ওরা বসে বসে খালি সবগুলো লিখতেছে। না, এখানে পেছনে 4 জনের মধ্যে 2 জনের হচ্ছে খাতা ভরে যাচ্ছে। না, আমাদের তো এটা আমার এখানে জিনিসটা কিন্তু আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে তোমার কোম্পানিতে এই ধরনের এমপ্লয়ি আছে যারা এতটা মনোযোগ দিয়ে কথা শুনে। আমার কাছে হার্ডলি মনে হয়েছে এই জেনারেশন অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে ওই যে স্পার্কলিং আইসটা নাই। ভাই, সেখানে জিনিসটা নাই। আপনি sparkling। তবে এখানে এটা ঠিক যে ওই পেছনে যে কজন লিখছে তার মধ্যে একজন আবার উদ্যোক্তা আছে। হ্যাঁ, মানে আবার ইন্টারেস্টিং ব্যাপার, ঢাকার বাহির থেকে আসে বাহ। সো দ্যাট কিছু একটু লার্নিং নিয়ে চলে যেতে পারে। ওয়াও, এই ছেলেগুলো চমৎকার কাজ করবে। I must তারা আসেই যে এই জিনিসগুলো লার্নিং, মানে আমরা এই যে ব্র্যান্ড মার্ক বলি, ইম্প্যাক্ট বলি, আমাদের যে এই কমিউনিটিটা, হ্যাঁ, ছোট্ট অফিস, আমাদের কয়েকটা রুম, কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পছন্দ করি। সেটা হচ্ছে যে ভাইয়া মানে ইনকিউবেশন সেন্টার তো আর আমরা না ভাইয়া, কিন্তু অ্যাটলিস্ট নানান জায়গা থেকে মানুষগুলো এসে ফ্লারিশ করতেছে। ভাই, আমি কিন্তু ওকে আলাদা করে কিছু দিতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট গেটটা খুললে যদি পডকাস্টটা ও ফিজিক্যালি শুনে এখান থেকে কিছু একটা নিতে পারে, ভাই আমার তো লস নাই। And I can see him grow. ওইটা আমাকে যে ওই যে স্পার্কল দেয় আবার। বাট আমার মনে হয় লাস্ট আমি যেটা বলতে পারি যে আমার কাছে বারবার মনে হয়েছে যে আমি গ্লোবাল অনেকগুলো প্ল্যাটফর্মে পিচ দিতে দিকে মনে হয়েছে যে আমরা এতটা পিছায় আছি যে বিকজ আমরা ট্রাই করি নাই। হ্যাঁ, গ্লোবালি এত 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 মজার অপরচুনিটিস আছে যেটা আমরা ট্রাই করে দেখি নাই। হ্যাঁ, যে আমি গত 4-5 বছরে গ্র্যান্ড প্রজেক্ট জিতছি প্রায় 12-13টা, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষ অ্যাপ্লাই করে নেই। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে ইমেন্স অপরচুনিটি আছে, যে সেক্টরে প্রচুর গ্লোবাল গ্র্যান্ড কম্পিটিশনস থাকে, প্রচুর গ্লোবাল লিডারশিপ সামিট থাকে, এগুলোতে না অ্যাপ্লাই করতে হয়। এগুলো অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়া যায়। আফ্রিকান এবং এশিয়ান কান্ট্রিজগুলোতে ভালো মতোই দেয়, এগুলো অ্যাপ্লাই করে না কেউ। সো এবং ইন্ডিয়ানরা নিয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। সো আমরা যাইতেই পারি না। সো এই জায়গাগুলো যদি আমরা করি, আমার মনে হয় বেশ ভালো জায়গায় থাকবো। এবং এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কাউকে ফলো করে তার পাথটাকে ফলো করা। এপিসোডের লার্নিং গুলো প্লিজ, আমরা যেরকম এপিসোডের একটা সার্টেন জায়গায় এসে বলতেছি আজকে আমার এখান থেকে লার্নিং হচ্ছে এরকম, নাফিস বলছিল আমার লার্নিং এরকম, প্লিজ আপনার লার্নিং এখানে শেয়ার করুন। আর ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স, এগুলো প্লিজ শেয়ার করুন। নেক্সট হয়তো বা ভাই আবার আসবেন, ওগুলোর অ্যান্সার দিবেন, অথবা আমাকেও কমেন্টস করতে পারেন যে আমি কোথায় ভুল করছি, তাহলে আমিও শিখে নিতে পারবো। শিখতে পারবো। হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের এপিসোডে। সালাম আলাইকুম।